হাই, কেমন আছো সবাই? আশা করি ভালো আছো। আমি আবারও চলে এসেছি নতুন আরেকটি পর্ব নিয়ে। তোমরা যদি প্রতিটা উপন্যাসের সব কয়টি পর্ব সবার আগে শুনতে চাও, তাহলে এক্ষুনি সাবস্ক্রাইব করে ফেলো আমাদের চ্যানেলটি। তাহলে চলো, কথা না বাড়িয়ে শুরু করা যাক। বাড়িতে আজ সবাই উপস্থিত। সবাই মানে সবাই। রাত পোহালেই আয়নার জন্মদিন। আয়োজন করা হচ্ছে বিশালভাবে। আয়না বরাবরই বাবা মায়ের আদরের। ওর জন্মদিন ও যেভাবে চায় সেভাবেই করা হয়। আজ সারা দিন বাড়ির ডেকোরেশন করা হলো। আয়না নিজে দাঁড়িয়ে থেকে সব আয়োজন করে চলেছে। সব পারফেক্ট হতে হবে। আগামীকাল শুধু ওর জন্মদিন নয়, দীপ্রকে পাওয়ার দিনও হতে হবে। তাই ওর মাঝে এত উল্লাস। কুহু ফিরল ভার্সিটি থেকে। আজকাল পড়াশোনায় বেশ ঘাটতি তৈরি হয়েছে। ওর স্কুলের জয়নিংও পিছিয়ে নেওয়া হয়েছে। কদিন বাদেই ফাইনাল। পরীক্ষাটা ঠিকঠাক দিতে হবে। ও বাড়িতে প্রবেশ করেই এলাহি আয়োজন নজরে এলো। খানিকক্ষণ বাড়ির ভেতর উঠানের মতন পাকা জায়গাটায় দাঁড়িয়ে ও চলে এলো নিজের ঘরে। সেখানে গিয়ে দেখল কণা বসে আছে। তার মন খারাপ। ব্যাগ রাখতে রাখতে কুহু বলল, মন খারাপ কেন? কুহু বোধহয় আগে থেকেই বুঝতে পারল, তবু নিশ্চিত হওয়ার জন্য জিজ্ঞেস করল। কণা মনটা খারাপ রেখেই বলল, বাড়িতে কত আয়োজন। হ্যাঁ, ভালো তো। ভালো। অথচ আমার জন্মদিনে সেভাবে কোনো কিছুই হলো না। কদিন আগে কণার জন্মদিন গিয়েছে। কোনো আয়োজন ছিল না। সেভাবে সবাই মিলেমিশে শুভেচ্ছাও জানানো হয়নি। শেষে সন্ধ্যার দিকে দীপ্র ভাই একটা কেক নিয়ে এসেছিলেন। সেই কেক পেয়েই কণার কী আনন্দ ছিল। তবুও আজর খারাপ লাগছে। ওকে এটা সেটা বুঝ দিয়ে ঘরে পাঠিয়ে দিল কুহু। ঘরে এসে যেই না একটু বিছানায় গা এলাবে, অমনি ফোনটা বেজে উঠল। স্ক্রিনের আগিবের নামটা দেখা গেল। কণা ঠোঁট কামড়ে ফোন রিসিভ করল। হ্যালো, কণা বলছো? নাম্বার আমার তো আমিই তো বলবো, তাই না? না না, সেটা বলিনি, তবু কনফার্ম হলাম। রাত্রির নাম্বারে কল দিলেও তো তাকে সবসময় পাওয়া যায় না। রসিকতার ছলে খোঁচাটা ভালোই দিল রাগিব। ওর মেজাজ খারাপ হলো। কণা ঠোঁট কামড়ে বলল, বলেন, কি বলবেন? রাত্রির সাথে কথা বলবো। আপুকে কল দিন। দিয়েছি, পাচ্ছি না। তুমি ওকে একটু দাও তো। আমি এখন মাত্র রুমে এসেছি। আমি পারবো না, পরে আবার আপুকে কল করিয়েন। এখনই দরকার ছিল, পরে মিটিয়ে নিয়েন। আমি রোজ রোজ এ কাজ করতে পারবো না। রাগিব বুঝল মেয়েটি সহজ কথায় শুনবে না। ওর কাছেও চাল আছে। ও হেসে বলল, তার আগে শোনো। কল না কেটে মৌন হলে রইল কণা। রাগিব অপাস থেকে হেসে বলল, এই যে তুমি যে রাত্রির ফোন ধরে আমাকে জান বলেছিলে, এসব কিন্তু কাউকে বলিনি। এখন যদি আমার কথা না শোনো তবে। কণা বুঝল রাগিব তাকে চাল দিল। যদিও এ কথা অন্য কোথাও যাওয়ার সম্ভাবনা নেই, তবু একটা সংকট আর লজ্জা থেকে ও হার মানল। রাগ মিশ্রিত সুরে বলল, দিচ্ছি। গুড, এই না হলে ভালো মেয়ে। রাগিব হাসলেও কিন্তু কণা হাসল না। এমনিতেই আয়নার জন্মদিনের এত আয়োজনে তার মন মেজাজ ভালো নেই। তার ওপরে এই লোক হুমকি দিচ্ছে। রাত্রি শুয়ে আছে। জানলা দিয়ে আকাশে ওঠা বিশাল চাঁদখানা দেখা যাচ্ছে। কুহুর সময় হয়নি এ ঘরে আসার। ও ভার্সিটি থেকে ফিরেই পড়তে বসে গিয়েছিল। রাত্রিপু, না তাকেই রাত্রি বলল, এই ভরা সন্ধ্যায় এভাবে শুয়ে আছো কেন? শরীর খারাপ নাকি? শরীর খারাপের কথা বলে ওর হাত দুটো ছুঁয়ে দিতেই কেঁপে উঠল কুহু। জ্বরের নাজেহাল অবস্থা। খুব জ্বর তো? জ্বর? হ্যাঁ জ্বর, তুমি বুঝতে পারছো না? রাত্রি আসলেই টের পায়নি। ওর মস্তিষ্ক আজকাল ঠিকভাবে কাজ করছে না। ও শোয়া থেকে উঠে বসল। কি হয়েছে তোমার? গাল ছুঁয়ে বলল কুহু। রাত্রি ওর দু চোখের দিকে তাকালো। কোনো কথাই বলল না। রাত্রিপু, যা হবার হয়েছে, এখন অনেকটা পথে গিয়ে এসেছ, আর পেছনে যাওয়ার সুযোগ নেই। রাগিব ভাইয়া মানুষটা ভালো, তোমাকে পছন্দ করে। রাত্রি সামান্য হাসল, বলল, তুমি কিছু খাবে? স্যুপ খেতে ইচ্ছে করছে, বানাতে পারবি? হ্যাঁ, পারবো। আচ্ছা, যা তবে। ঠিক আছে। রাত্রিকে রুমে রেখে স্যুপ বানাতে গেল কুহু। রান্নাঘরে তখন উপস্থিত হলো আয়ানা। সে ভীষণ ব্যস্ত। কফি খাবো, পানি বসাতো কুহু। কুহু পানি বসিয়ে দিল। আয়ানা কাপে কফি আর চিনি মিশিয়ে নিয়ে চামচ দিয়ে নেড়ে ফোম তৈরি করে নিল। এ বাড়িতে কফি পিটারও নেই। কুহু কিছু বলল না। এ বাড়িতে অনেক কিছুই তো নেই, তবে শান্তি ছিল, ছিল বাবার ভালোবাসা। কিন্তু এখন সেটাও নেই। ও স্যুপ বানিয়ে নিয়ে সিঁড়িতে আসতেই অরণ্যর সাথে দেখা। অরণ্য এসেছে আজ সকালে। কুহুকে দেখে হাসল। স্যুপ কার জন্যে? শুধালো অরণ্য। কুহু ওভাবেই বলল, রাত্রিপুর জন্য, তার জ্বর হয়েছে। কে জানে। কুহু চাইলেই এড়িয়ে যেতে পারত জ্বরের বিষয়টা, তবু ওর বলতে ইচ্ছে হলো। অরণ্য ওভাবেই দাঁড়িয়ে রইল, আর তাকে পাশ কাটিয়ে চলে গেল কুহু। মা হিসেব নিকেশ করছেন, সময় ধীরে চলছে নাকি গতিতে তা বোঝা মুশকিল। হয়তো ধীরে ধীরে চলতে চলতেই বেশ কটা মাস পেরিয়ে গেল।
মায়ের হোটেলটার বয়স ৩ মাস হয়ে গেল। এই ৩ মাসে নানান সমস্যার মুখে পড়তে হয়েছে, তবে এমন না কোনো কিছু থেমে থেকেছে। সব সমস্যার সমাধানও হলো। কণা মায়ের কোলে মাথা দিয়ে শুয়ে আছে। কুহু এলো শনপাপড়ি নিয়ে। মা এটা খুব পছন্দ করেন। ফেরার পথে ও আজ কিনে এনেছে। এসব আবার কিনতে গিয়েছিস কেন? ইচ্ছে হলো, তোমার তো পছন্দ। আর পছন্দ, আজকাল কোনো পছন্দ নেই রে কুহু। সত্যিই নেই। মায়ের জীবন থেকে শখ আহ্লাদ সব হারিয়ে গিয়েছে। দিনরাত তিনি পরিশ্রম করছেন। লাভ এমন খারাপ হচ্ছে না রে কুহু। দাম কম রাখায় দিনকে দিন মানুষের আগ্রহ বেড়ে চলেছে। হ্যাঁ, তবে আমাদের এলাকার বাহিরেও ক্রেতা তৈরি করতে হবে, তাহলে তো ব্যবসা তো বাড়বে না। সেই জন্য আমাদের আউটলেট বাড়াতে হবে। ধুর, কি যে বলিস, একটা সামাল দিতেই এই অবস্থা। আর কত টাকার বিষয় বলতো? হবে হবে, একটা সময় পর ঠিকই হবে মা। তুমি তো সব পারো, সব মানে সব। ববিতা হাসলেন। তিনি স্বপ্ন দেখতে ভয় পান। সারা জীবন স্বামীর সংসারের জন্য খেটে গিয়েছেন। স্বপ্ন দেখার ইচ্ছে কিংবা সুযোগ কোনোটাই হয়নি। এসব নিয়ে অবশ্য অভিযোগ নেই। ভালোই তো ছিল সব। সুন্দর একটা সংসার ছিল, অথচ একটা মানুষ হারিয়ে যাওয়াতে সব শেষ হয়ে গেল। মা, মেয়ের ডাকে চাইলেন ববিতা। কুহু তাকাতেই তিনি বললেন, সেসব না হয় হবে কোনো এক সময়। তার আগে তোদের দু বোনের একটা গতি করতে হবে। কিসের আবার গতি? আমাদের তো সব ঠিকই আছে। কণা মায়ের কোল থেকে বলল, বুঝিসনি আপু, গতি মানে তোর বিয়ে আমার বিয়ে। মায়ের মাথায় তো সারাক্ষণ এইসবই চলে। তো এসব চলবে না, তোরা বড় হয়েছিস না? কুহু মায়ের দিকে চায়, মিনমিন সুরে বলে, আমি বিয়ে করব না, তুমি কণার বিয়ে দাও। কণা এবার মায়ের কোল থেকে মাথা তোলে, বোনের দিকে তাকিয়ে বলে, বললেই হলো নাকি? আমি এসব বিয়ে টিয়েতে নাই। আমি সবসময় মায়ের কাছে থাকব, মায়ের সাথে থাকব। বাহ, ভালো তো। তুই একাই কেন থাকবি? আমিও থাকব। সবসময় মাকে নিজের ভাগে নিয়ে নেওয়া, তাই না? এটা আর হবে না, বুঝেছিস? মা আমারও, সমান সমান। একই সুরে কথাগুলো বলে উঠল কুহুও। দু বোনের এহানো কথায় ববিতার দুটো চোখে পানি চলে এলো। তিনি এমনই একটা স্বপ্ন দেখেছিলেন, তাই তো দীপ্রর সাথে কুহুর বিয়েতে মত দিয়েছিলেন। তিনি ভেবেছিলেন এতে সবটা সহজ হবে, কিন্তু বিধাতা যা লেখেননি তা ঘটানোর সাধ্য কার? রাত তখন গভীর, সবাই ঘুমিয়ে। ঠকঠক আওয়াজ হলো। রাত জাগার স্বভাব থাকলেও ক্লান্তিতে ঘুমিয়ে পড়েছিল দীপ্র। তবে ঘুম পাতলা হওয়াতে খুব সহজেই দরজার ঠকঠক টের পেল। ও ওঠে এসে দরজা খুলতেই কুহুকে দেখতে পেল। কিছু বলার পূর্বেই হুড়মুড় করে রুমে ঢুকে গেল কুহু। দীপ্র ভালো মতন চাইল। রুমে তখনও পুরো আলো জ্বলেনি। হালকা টিমটিমে আলোতে মেয়েটিকে ভীষণ চিন্তিত ঠেকছে। কুহু, কিছু হয়েছে? তুই ঠিক আছিস? কথাটা বলতে গিয়ে দীপ্র আনমনেই মেয়েটির গাল ছুঁয়ে ফেলে। সে স্পর্শে কুহুর সর্বাঙ্গে কম্পন ধরে যায়। ঠিক আছিস তুই? কাঁপছিস যে? ভয়ে আতঙ্কে কুহুর মুখ থেকে একটা টু শব্দও আসে না। ওর থুতনি ধরে উঁচু করে দীপ্র। এতে করে দুজনের চোখের দৃষ্টি একে অপরকে স্পর্শ করে। বল আমায়, কি হয়েছে? কুহুর দুটো চোখই জ্বালা করছে। ভয়ে শরীর কাঁপছে, গলাও শুকিয়ে এসেছে, কথা আসছে না। পানি খাবি? জবাব না দিয়ে কুহু কেবল মাথা নাগায়। দীপ্র দ্রুত পানি ঢেলে দেয়। গ্লাসটি তুলে নিয়ে নিমিষেই 1 গ্লাস পানি পান করে ফেলল ও। বস তুই, ভয় পাবি না। ওকে বসিয়ে বরাবর বসে দীপ্র। কিছু যে ঘটেছে তা বোঝা যাচ্ছে, তবে দীপ্রর মাথায় ঠিকঠাক আসছে না। ও চেয়ে থাকে উত্তরের আশায়। কিছু সময় পর কুহুর শরীরে স্থিরতা আসে। ও দীপ্রর দিকে চেয়ে আতঙ্ক নিয়ে বলে, রাত্রি বুকে পাচ্ছি না, কোথাও পাচ্ছি না। দীপ্র কিংবা কুহু দুজনের মনের ভেতর একটা কথাই চলছিল, রাত্রি পালিয়েছে, আর পালিয়েছে অরণ্যর সাথে। কিন্তু ওদের ধারণা ভুল হলো। ওরা রাত্রিকে খুঁজতে বেরোতেই খেয়াল করল মেয়েটি বসে আছে শান্তভাবে কুহুর বাগানে। ওকে দেখে একে অপরের মুখের দিকে চাইল দীপ্র কুহু, তারপর এগিয়ে গেল। রাত্রিপু? রাত্রি চাইল, সাধারণ তার দৃষ্টি। কুহু ওর কাছে এসে বসল। তুমি এখানে কি করছো? তোমাকে সারা বাড়ি খুঁজে আমি শেষ, আর তুমি কিনা এখানে এসে বসেছ। অথচ অথচ কি কুহু? পালানোর বিষয়টা বলতে গিয়ে আটকালো। রাত্রি হাসল। দীপ্র কোনো কথা বলেনি তখনও। এত রাতে একা এখানে এসে বসেছিস কেন? সদর দরজা অবধি খোলা। আমি তো কাছেই বসা, সমস্যা হওয়ার তো কথা না। তাই বলে এভাবে বেরিয়ে আসবি এত রাতে? কুহু বাদে অন্য কেউ তোকে খুঁজলে তখন তো নানান কথা উঠে যেত। রাত্রি জবাব দিল না।
দীপ্র আর বকল না, তবে কঠোরভাবেই বলল, চিন্তায় পাগল হয়ে যাচ্ছিলাম। চিন্তা কেন? চিন্তা হবে না, বাড়ির মেয়ে বাড়িতে নেই। তবে তবে কি দীপ্র ভাই, পালিয়ে গিয়েছ ভাবেছ? ওর মুখের কথা কেড়ে নেওয়া হলো। দীপ্র মৌনই রইল। রাত্রি হেসে ফেলল। কুহু চাইল দীপ্রর দিকে। রাত্রিকে কেমন যেন লাগছে। মেয়েটির মাথা ঠিক আছে? রাত্রিকে না পেয়ে আরও বেশি চিন্তা হওয়ার কারণ, অরণ্য এক কাজের বাহানায় রাতের খাবার খেয়েই বাড়ি ছেড়েছে। সেই জন্যেই মূলত চিন্তাটা বেশি লাগছিল। দীপ্র নিজের ঘরে যেতে যেতে কুহুকে ইশারা করল আজ যেন রাত্রির সাথে থাকে। কুহুও ইশারায় বোঝালো সে থাকবে। করিডোর পেরিয়ে রাত্রির রুমের সামনে আসতেই রাত্রি হাসল। কুহু সরলভাবে শুধালো, হাসো কেন? তুইও ভেবেছিস আমি পালিয়েছি? মিথ্যে বলল না, মাথা নাড়ল। রাত্রি ওর গাল ছুঁয়ে দিল। পালালে খুশি হতি? এ প্রশ্নের জবাব দিতে গিয়ে কুহুর ভেতরটা কেমন করে উঠল। একটা সময়ও চাইতো রাত্রি আর অরণ্য সব ঠিকঠাক হোক, কিন্তু এখন কুহু চেয়েও সেটা চাইতে পারছে না। সহসাই কুহুর খেয়াল হলো রাত্রির তো জ্বর। ওর গাল ছুঁয়ে রেখেছে, হাতের তালু থেকে তাপমাত্রা গালে অনুভব হচ্ছে। তোমার জ্বর তো কমেনি রাত্রিপু, দেখি তো। কপাল ছুঁয়ে দেখল কুহু। রাত্রির শরীরের তাপমাত্রা অনেকটা বেশি। কুহুর খুব মন খারাপ লাগছে। বুঝেছি, জ্বরের ঘোরেই বাহিরে চলে গিয়েছ। না, আমি ঠিক আছি, এমনি গিয়েছি, ভালো লাগছিল না। এটাই জ্বরের প্রভাবে। কে জানে, তুই আমার সাথে থাকবি? হ্যাঁ, সমস্যা হবে? আরে, আমার কিসের সমস্যা, থাকলে বরং ভালো। আয় তাহলে। রাত্রি আর কুহু লক খুলে কক্ষে প্রবেশ করল। যেতে যেতে রাত্রি খেয়াল করল আয়রানার ঘরের আলো জ্বলছে। একটা লম্বা ঘুমের পর রাত্রির জ্বর নেমে গেল। সকালে নাশতা মিস হয়েছে। বাড়িতে তখনও কাজ চলছে। সবাই এত ব্যস্ত। কুহু আগেই উঠে গিয়েছে। প্রোগ্রামে থাকতে ইচ্ছে করছে না বাহানা দিয়ে কুহু আজ ভার্সিটিও গিয়েছে। এদিকে সবথেকে হায় হতাশ লাগছে কণার। ওর অসহ্য লাগছে। ও বসে আছে বসার ঘরে। রাত্রি এক কাপ চা হাতে ফিরল। মন খারাপ? কেন? এমনি। এমনি তো না, কারণ তো আছে। আছে একটা। কি? আয়ানাপুরেরই আয়োজন ভালো লাগছে না। ওর কথার বিপরীতে কিছু বলার পূর্বেই রাত্রির ফোনখানা বেজে উঠল। স্ক্রিনে ভাসল রাগিবের নাম। রিসিভ করছো না কেন? একটা ধ্যানের মতন লাগছিল রাত্রির। কণার কথায় ধ্যান ফিরল। ও হয়তো চাচ্ছিল না রিসিভ করতে, তবে কণা থাকাই রিসিভ করল। থ্যাঙ্ক গড। কেন? এই যে কল ধরলে, না ধরলে তোমার ওই বিচ্ছু বোনটাকে জ্বালাতে হতো। ওটা তো ভীষণ দুষ্টু। কথাটা শুনতে পেল কণা। ও ফোঁস করে উঠল। এই আপনি কি বললেন? আমি বিচ্ছু? ওরে বাপরে, তুমি তোমার বোনের পাশেই বসা নাকি? হ্যাঁ বসা। আপনি আমাকে দুষ্টুও বললেন। এসবের মানে হয় না, আমি ভদ্র বাচ্চা। দারুণ ভদ্র, সেই জন্যই তো। রাগী পুরো কথাটা বলল না, আটকে গেল। কণা আরও কতক্ষণ ফোঁস করে উঠে গেল। ওর ভালো লাগে না, চোখের সামনে আয়নাপুর জন্মদিনের এই আয়োজন। আজ কুঞ্জটাও আয়নার পেছন পেছন ঘুরঘুর করছে। ভালো লাগে না কিছু। সায়েরকে চেয়েও সরানো যায় না, তাই কুহু চেষ্টাটা আর করে না। তবে সায়ের চেষ্টা করে বন্ধুত্বটা আগের মতন করতে। কুহু অবশ্য সাড়া দেয় না। লাবিবা, সায়ের আর কুহু ক্লাস শেষ করে বেরোচ্ছিল। গন্তব্য ভার্সিটির পাশে নতুন এক রেস্টুরেন্ট হয়েছে, সেখানে খাওয়া দাওয়া করা। এরই মধ্যে কুহুর ফোনটা বাজল। দীপ্রর নাম্বার। ও রিসিভ হলো। হ্যালো, কোথায় তুই? আমি তো বেরোলাম মাত্র। কেন? পার্কিংয়ের দিকে তাকা। পার্কিংয়ে? বলতে বলতে কুহুর চোখ গেল বাঁ পাশে দাঁড়িয়ে থাকা বড় গাড়িটার দিকে। সেখানে দীপ্রভাই বসে আছেন। চলে আয়। আমি? তুই। আমি তো তোকে নিতে এসেছি, আসবি না? কুহু কি বলবে বুঝল না। এদিকে লাবিবা আর সায়ের টাকিয়ে। কুহু ফোঁস করে দম ফেলে, কল কেটে তাকায় লাবিবার দিকে। কি? চল যাই। আসলে দোস্ত। কোনো সমস্যা কুহু? সায়েরের দিকে মুখ কালো করে তাকালো ও। এতে দ্বিতীয়বার কিছু বলতে পারল না সায়ের। লাবিবা কুহুর বাহু স্পর্শ করে বলল, কিরে, যাবি না? দীপ্র ভাই এসেছেন বলে ইশারা করল কুহু। দীপ্র এবার গাড়ি থেকে নেমে এসেছে। সাদা রঙের উপর কালো রং দিয়ে ডিজাইন করা একটি শার্ট পরা, ফর্সা ত্বক আর গাল জুড়ে ছোট করে রাখা রোমরাজি। সুন্দর পুরুষকে আজ আরও বেশি সুন্দর লাগছে। লাবিবা অদ্ভুতভাবে হাসতেই কুহু চোখ পাকালো। অদ্ভুত এসব কিছু না ভাই, তুই বেশি। আমি বেশি। কোনোদিন দেখব বিবাহ করে বাচ্চা কাচ্চা। লাবিবা, তুই একটা ধুর, আমি আসছি, পরে যাব একদিন। ওকে, কোনো ব্যাপার না,
বলে সামনের দিকে যেতেই শায়ের বলে উঠল, আরে ও কোথায় যায়? ওর দিওয়ানার কাছে। মানে? আরে ওর কাজিন এসেছে। শায়ের এবার সেই পথে যায়, দেখতে পায় কুহু গিয়ে দাঁড়িয়েছে দীপ্রর পাশে। লম্বাটে দীপ্রর দৃষ্টি কুহুর দিকে, আর কুহুর দৃষ্টি নামানো। দৃশ্যটি সাধারণ হলেও শায়েরের ভেতরটা কেমন করে উঠল। ও শুধু বলল, কুহু তো বিয়েটা করতে চায়নি, বিয়েটা হয়ওনি, তবে এখন কেন গল্প অন্যদিকে যাচ্ছে? দীপ্র শরীর থেকে দারুণ এক ঘ্রাণ নাকে এসে লাগছে। লুকিং গ্লাসে কুহুকে একাধিকবার দেখল দীপ্র, তারপর শুধালো, আজ ভার্সিটি আসতেই হলো? একটু কাজ ছিল। অনেক গুরুত্বপূর্ণ? কিছুটা। সব কেমন চলছে? ঠিকঠাক। আর শায়ের? এ কথায় কুহু থমে ধরে রইল। দীপ্র সামনের দিকে দৃষ্টি রেখে বলল, ও তোকে বিরক্ত করে? না। তবে? কিছু না তো। তোকে তো পছন্দ করে, অথচ ওর সঙ্গ তোকে বিরক্ত করে না। আপনাকেও তো আয়ান আপু পছন্দ করে, আপনিও তো তার সঙ্গ বিরক্ত বোধ করেন না। দীপ্র বুঝল কুহু বেশ ভালোই একটা প্যাঁচ দিয়েছে। ওর কেন যেন ভালো লাগলো। ও হাসতেই কুহুর অস্বস্তি হল। হাসছেন কেন? তুই চাচ্ছিস আয়ানার সঙ্গ আমি বিরক্ত বোধ করি? আজব, আমি কেন চাইব? সেটাও ঠিক, কেন চাইবি? বলে মুখটা শুকনো করে রাখল। দীপ্র ওর দিকে একবার চাইল, তারপর আবারও বলল, লাবিবাকে ইশারা করছিল। চোখ দুটো মুদিত করল কুহু। দীপ্র ভাই এটাও খেয়াল করেছেন। ও কথা কাটাতে বলল, কিছু না, ওসব আপনি বুঝবেন না। আমি বুঝব না? কথা কাটাতে চাইছিস? উফ, কথা কেন কাটাবো না? আপনিও না। আমি কি জানি না। আবারও হাসল দীপ্র। কুহুকে বিভ্রান্ত করতে ওর ভালো লাগছে। ও এক পলক নজর ফেরালো লুকিং গ্লাসের দিকে। কুহুর এই বিভ্রান্ত, কিছুটা লাজুক মুখশ্রী দারুণভাবে আকর্ষণ করছে। আমার খুব ট্রমা লাগতেছে। আমি তখন এডিট করতেছি, এমন সময় ভূমিকম্প অনুভব হলো। এডিট করতে পারিনি, আর ধৈর্য হয় না। ভুল ত্রুটি মাফ করবেন, আর সবাই আল্লাহর নিকট প্রার্থনা করবেন আমাদের এই বিপদ থেকে রক্ষা করতে পারেন শুধু তিনি। ছুটে আসায় কুহুকে বড়ই ক্লান্ত দেখালো। ওর পরনে সুন্দর একখানা কামিজ। সাধারণ হলেও মেয়েটিকে বেশ মানিয়েছে পোশাকে। হালকা সাজগোজও দেখা যাচ্ছে। দীপ্র ওর দিকে চেয়ে খানিকটা বিস্ময় হয়ে পড়েছিল। এবার তা কাটিয়ে বলল, কুহু। বিভ্রান্ত ভয়ার্ত মেয়েটির মুখশ্রী। এগিয়ে এলো পুরুষটা, হাতখানা বাড়িয়ে দিয়েও দিল না। কুহুর দুটো চোখ প্রায় ঝলঝল। কাঁদছিস কেন? রাত্রিপুকে পাচ্ছি না, ফোঁস করে দম ফেলল দীপ্র। ওর এমন মুখশ্রী দেখে অনেকটা ভয় পেয়েছিল সে। এবার হেসে বলল, এ ব্যাপার, পেয়ে যাবি, এর জন্য কান্নাকাটি করতে হবে? না, কোথাও পাচ্ছি না। তুই শুধু শুধু ভয় পাচ্ছিস, তখনকার মতন। আছে কোথাও। কুহু কি আসলেই ভয় পাচ্ছে? ওর মন মানছে না। ওর হৃদয়ে ভীষণ ভয়ে এসে চেপে ধরেছে। বারবার মনটা কেমন করছে। রাত্রিপুকে আজকাল ভীষণ অস্বাভাবিক লাগে। তাই আবারও না খুঁজে পেয়ে বুকটা কেমন করে উঠেছে। সেই জন্যই কিনা কোনো কিছু না ভেবেই ছুটে এলো। দীপ্রর কাছে কেন ছুটে এসেছে এই ব্যাখ্যাটা কুহু নিজেও জানে না। তবে মনে হয় সব সমস্যার সমাধান দীপ্র ভাইয়ের কাছেই আছে। দীপ্র এবার হাতখানা বাড়িয়ে দিল। কুহু চাইল। ইশারায় দীপ্র ওর হাতখানা ছুতে বলল। কুহুও ভদ্রমেয়ের মতন দীপ্র ভাইয়ের হাতখানা স্পর্শ করল। মানুষটার স্পর্শে আলাদা শক্তি আছে। কুহু কেমন বোধ ফিরে পেল। তাকা আমার দিকে। ও তাকালো দীপ্রর চোখ দুটোয়। গভীর এই দুটো চোখ আজকাল কুহুকে মুগ্ধ করে, টানে কাছাকাছি। তবে একটা বাধাও খেয়াল হয়। ও নজর ফেরালো। দীপ্র বোধহয় বিরক্ত হল। মুখ দিয়ে উহু উচ্চারণ করতে আবারও চাইল কুহু। গুড। কুহু কিছু বলল না, তবে অনুভব করল দীপ্রর হাতর বাঁধন গাঢ় হচ্ছে, যেন ভরসা দিচ্ছে। একটা কথা মনে রাখবে, যাই হয়ে যাক, নিজেকে শক্ত রাখতে হবে। কুহু আসলেই বুঝল না কি হবে, কি হওয়া উচিত আসলে। দীপ্র ভাই কি কোনো ইঙ্গিত দিল? ও জানল না, বুঝল না। ওকে সাথে নিয়ে নিচে নেমে এলো দীপ্র। মিউজিকের আওয়াজ তখন বাড়িটাকে আলিঙ্গন করে নিয়েছে। কোনো এক ব্র্যান্ডও এসেছে। আশেপাশের অনেক বাচ্চারাই ছুটে এসেছে বিনা দাওয়াতেই। তবে তাদের প্রতি স্বাভাবিক আচরণই করছে দেবানরা। এটাই তাদের ঐতিহ্য। কুহু আর দীপ্রকে একসঙ্গে নামতে দেখে আবিদার মনটা কেমন করে উঠল। তিনি স্বামীর পানে চাইলেন। ভদ্রলোক নিজেও গম্ভীর হলেন। দীপ্র, আয় আয়। অতি উল্লাস নিয়ে দীপ্রর দিকে আগালেন আনোয়ার। দীপ্র চাচার আচরণ খেয়াল করল, তবে মুখে স্বাভাবিকতা ধরেই রাখল। তোর জন্যই অপেক্ষায় ছিলাম। দবিরও উপস্থিত ছিলেন। ভাইয়ের আচরণ তার মনের ভেতর একটা দাবানল তৈরি করেছে। তিনি আজ করেছিলেন, আজ কোনো এক ঘটনা ঘটবে।
এরই মধ্যে রাত্রি শ্বশুরবাড়ি থেকে লোকজন এসে গেল, তাই ভাবনা আর বাড়ল না। কর্তারা সব ছুটলেন তাদের দিকে। দীপ্র আর চোখে দেখল কুহুকে কেমন নেতিয়ে পড়া ফুল লাগছে। তবু ফুল তো সুন্দর সবসময়, নেতিয়ে পড়লেও ফুল সুন্দর। কুহুকেও তেমনই সুন্দর লাগছে। কণা, শোন। কণা ছিল ভীষণ আমোদে। সারাদিন মন খারাপ থাকলেও এখন সে বাচ্চাদের নিয়ে হৈ হৈ করছিল। বোনের কোথায় ছুটে এলো। হ্যাঁ আপু, বল। মা কোথায় রে? ঘরে। ঘরে কেন, আসবে না? কণার মনটা বিষণ্ণ দেখালো। কুহু তখনই ছুটল মায়ের ঘরে। সেখানে মা বাবার ছবি নিয়ে বসে আছেন। তার মন খারাপ, সেই সাথে চোখে জল। মা? চট করেই চোখ দুটো মুছলেন ববিতা। আজ তার হোটেলের ছুটি, বাড়িতেও কাজ নেই, তাই ঘরে বসেছিলেন একাকীভাবে। কুহু এসে মায়ের পাশে বসতেই তিনি হাসার চেষ্টা করলেন। যাবে না তুমি? যাব তো, তুই আবার আসতে গেলি যে, এক্ষুনি যেতাম। মিথ্যে মা, তুমি আসতে না মা। আসলেই আসতেন না ববিতা, তার ভালো লাগছে না। ভালো লাগবেই বা কেমন করে? শেষবার এই বাড়িতে বিশাল আয়োজন করে যে অনুষ্ঠান হয়েছিল, সেই অনুষ্ঠানে এই সব মানুষের সাথে তার স্বামীও ছিল। আজ সে নেই। তার না থাকাটা ববিতাকে রোজ একটু একটু করে যন্ত্রণা দেয়। কুহুর ভেতরটা মায়ের মন খারাপ বুঝতে পারে। ওর দু চোখে জল নামে। ও হালকাভাবে মায়ের বাহুতে মাথা এলায়। আমারও যেতে ইচ্ছে করছে না মা। আমরা না গেলে খুব কি ক্ষতি হবে বলো? হবে না। আমরা না গেলে চাচা চাচি হয়তো খোঁজও করবেন না। আমরা না যাই মা। ববিতার দুটো চোখে বার ফোয়ারা নামালো। তিনি মেয়ের গাল ছুঁয়ে বললেন, ঠিক আছে, আমরা না যাই, এখানেই থাকি, তোর বাবার সাথে। রাগীব অনেকক্ষণ ধরেই রাত্রিকে খুঁজছিল, অথচ মেয়েটিকে দেখাই যাচ্ছে না। কয়েকবার কল করেও পাওয়া যায় না। এই মেয়েটি ফোনের প্রতি এত অবহেলা, কখনোই তাকে কল করে পাওয়া যায় না। বিষয়টি রাগীবকে প্রায় হতাশ করে, তবে মানিয়ে নিয়েছে ও। কিন্তু এখন কি উপায়? মেয়েটিকে দেখতে ইচ্ছে করছে, অথচ তার টিকিটিও দেখা যাচ্ছে না। লাজ লজ্জা ভুলে বড়দের বলবে কিনা সেটা ভাবতে ভাবতেই চোখে পড়ল কণাকে। ও বাচ্চাদের মাঝে হা হি হি হা করছে। মেয়েটি আসলেই যে বাচ্চা তা খুব ভালোভাবে খেয়াল না করলে বোঝা যায় না। রাগীব ওদের পেছনে এসে দাঁড়িয়েছে। কণা তখন কুঞ্জকে চেপে ধরে বসে আছে। বেচারার পেট নিয়ে মজা উড়াচ্ছে, আর কুঞ্জ মুখটা আলু করে রেখেছে। এবার কুঞ্জর ভারী রাগ হলো। ও ভেঙচি কেটে বলল, কণাপু, তোমার বিয়ে হবে না। এ কথায় কণা বড় বড় চোখ করে চাইল। কুঞ্জ আবারও বলল, যদিও হয় তবে তোমার বরের পেট হবে ইয়া বড়, আমার থেকেও বেশি। এই এই এটা কেমন হলো? আমার বরের পেট এত বড় হবে বলে অভিশাপ দিচ্ছিস? তুই তো ভারী দুষ্টু। তুমিও দুষ্টু। বলে আবারও ভেঙচি কাটল কুঞ্জ। ভেঙালো কণা। ওদের মাঝে আবারও হাহি হিহা চলতে লাগল। এবার রাগীব হালকাভাবে কাঁসার মতন ভঙ্গি করল। কণা বিরক্তি নিয়ে পেছনে চাইতেই মানুষটাকে দেখে কেমন একটা ভড়কে গেল। বুকে থুথু দিতেই রাগীব দাঁত বের করে হাসল। আজব মানুষ তো ভাই, বলা নেই কওয়া নেই এভাবে কাঁসার কি মানে? পেছনে দাঁড়ানোরই কি মানে? পরের বার বলে কাশবো, ঠিক আছে? আপাতত একটা কাজ করে দাও। পারবো না। রাগীব জানতো এই মেয়ে এ কথাই বলবো, তাই হেসে ওর পাশে বসল। কণা ছিটকে গেল অদূরে। কুঞ্জ, ভাইয়া, কেমন আছো তুমি? আমি আমি তো সব সময় ভালো থাকি ভাইয়া। আপনি কেমন আছেন? আমিও ভালো আছি ভাইয়া, বলে কুঞ্জর চুলগুলো নাড়িয়ে দিল রাগীব। কণার বিরক্ত লাগছে। এই লোকটা আসেই তাকে জ্বালাতে। ওর নিজের উপর রাগ হচ্ছে। কোন বোধে যে এই লোকটার সাথে মজা নিতে গিয়েছিল। কণা, শোনো কথাটা। শুনতে পারবো না। বুঝেছি, তুমি শুনছ। ভ্যাঙালো কণা। রাগীব হেসে বলল, রাত্রিকে ডেকে দাও। আমাকে কি পেয়েছেন বলেন তো? শালিকা, শালিকা পেয়েছি। কিউট শালিকা, যে আমাকে জান ডেকেছিল। আর আর এবার কণার কেমন একটা লাগলো। ও চটপট সোফা থেকে উঠে দাঁড়ালো। মিনমিন সুরে বলল, যাচ্ছি। ওর যাওয়ার পানে তাকিয়ে রাগীব হাসল। মেয়েটাকে দিয়ে ভালোই কাজ করিয়ে নেওয়া যাচ্ছে। কুহু অনেকক্ষণ হলো উপরে গিয়েছে, এখনও আসেনি। এটা খেয়াল করেছে দীপ্র। ও কুহুকে ডাকার জন্য উপরে যেতে নিচ্ছিল, তখনই অদূর থেকে ছুটে এসে হাতখানা চেপে ধরল আয়ানা। দীপ্র চোখ দুটো বন্ধ করে মুড সামাল দিল। কোথায় যাচ্ছ? এখনই তো কেক কাটব। আসো আসো। কুহু নেই, ওকে আনতে যাচ্ছি। ওকে অন্য কেউ আনবে, তুমি আসো তো, বলে হাতখানা ধরে জোর প্রয়োগ করতেই এক ঝটকায় হাতখানা সরিয়ে নিল দীপ্র। আয়ানা বোধহয় আহতই হল, তবে নিজেকে সামলে নিল মুহূর্তেই। আমি কুহুকে ডেকে আনছি। দীপ্র নিজেও সামান্য বিব্রত হয়েছে। আয়ানা ছোট বোন হয় কিনা, তার সাথে এহেন আচরণ করতে ইচ্ছা হয় না, তবে মাঝে মাঝে বোধ থাকে না।
ও চলে যেতেই আয়না ঠোঁট কামড়ে ধরল। মনে মনে কুহুকে গালিগালাজ করতে করতে সামনের দিকে এগোলো। আয়ানা সব প্ল্যান করে রেখেছে। দীপ্র ওপর থেকে নামা মাত্রই ব্র্যান্ড রোম্যান্টিক একটা গান ধরবে, আর তখনই নাচ শুরু হবে। সেই সুযোগে দীপ্রকেও নিজের সাথে নাচাবেও, আর নাচের মাঝেই ভালোবাসার কথাটা প্রকাশ করবে। আর দীপ্র ভাইকেও মেনে নিতে হবে আয়ানার ভালোবাসা। কিন্তু যদি না মানে, তখন কি হবে? এমন একটা ভয় আয়ানার মাঝে সব সময় কাজ করে। তবেও পজিটিভ থাকতে চায়, পজিটিভ রাখে মনকে। দীপ্র ভাই মানবে, তাকে মানতেই হবে, না মানার কোনো কারণই নেই। কুহুর প্রতি কেবল দয়া দেখানো হচ্ছে, শুধুই দয়া। এসব ভাবতে ভাবতে আয়ানার মনটা আবারও ফুরফুরে হলো। ওর প্ল্যান মতনই সব এগোচ্ছে, ভালো লাগছে। ও হাসি খুশিভাবে সব দেখে নিয়ে যেই না পেছন ঘুরল, তখনই আর্তনাদের মতন ডেকে উঠল কণা। চেঁচিয়ে ডাকতে থাকল ফুপিকে। সালমা বেয়াই বাড়ির লোকদের বাপ্যায়ন করছিলেন। কণার ডাকে ফিরে চাইলেন। ছোট মেয়েটার ভেতরে ভয়, ভীষণ আর্তনাদ। ও ভয়ের মধ্যে কোনো কিছু না ভেবেই একগাদা লোকের মাঝে বলে উঠল, ফুপি ফুপি, রাত্রিপু তো পালিয়েছে। দেওয়ান বাড়িতে মাত্রই ঝড় বয়ে গেল। রাগিবের বাড়ির লোকজন যা তা শুনিয়ে গিয়েছে। এতটা অপমান বোধহয় এর আগে কারো থেকে পায়নি দেওয়ানরা, কারো সাহস হয়নি। কিন্তু আজ হয়ে গেল। এর নেপথ্যে রাত্রি মূল হলেও একটা বিশাল ঝড় এসে পড়ল কণার ওপর। আর এটা শুরু করলেন আবিদা। তিনি কণাকে দোষ দেওয়ার পর একে একে বাকিরা কথা শুরু করলেন। কণা বুঝল তার কিছু ভুল হয়েছে। সে অতি আতঙ্কে সকলের মাঝেই কথাটা বলে দিয়েছে। ও এই প্রথম চুপ রইল, একটা কথাও বলল না বিপরীতে, বকা খেও না। অথচ দস্যি মেয়ে এসে কাউকে এক চুল ছাড় দিয়ে রাজি নয়। কণার এই মুখশ্রী এই মিয়ে যাওয়া কুহুকে আঘাত করে চলেছে। তবে সান্ত্বনা দেওয়ার মতন এখন সময় সুযোগ যে নেই। ওর মাথাটা ভন ভন করছে। রাত্রিপু এটা কি করল এটা এই শেষ সময়ে এসে? কুহু আর ভাবতে পারল না। ও চাইল দীপ্রর দিকে। দীপ্র নির্বিকার, যেন এসব হওয়ারই ছিল। এরই মধ্যে বাড়ির সবাই পুলিশে যাওয়ার চিন্তা করে নিয়েছে। রাত্রি একটা চিরকুট দিয়েছে, বলেছে সে পালাচ্ছে, কিন্তু কার সাথে সেটা বলেনি। দেওয়ানরা উত্তপ্ত মস্তিষ্ক নিয়ে এসব ভাবতে ভাবতে পুলিশে কল করতে যেতেই এই ঘটনায় প্রথমবার মুখ খুলল দীপ্র। ও বলল, রাত্রি যথেষ্ট অ্যাডাল্ট, ও নিশ্চয়ই নিজ ইচ্ছেতেই পালিয়েছে। তুমি কি বলতে চাচ্ছ দীপ্র? বললেন দবির। দীপ্র মুখের ভঙ্গি কঠোর রেখে বলল, এটাই যে রাত্রি পালিয়েছে, কিডন্যাপ হয়নি যে ওকে খোঁজার জন্য পুলিশ লাগবে। দবির যেন ছেলের চোখ মুখে কিছু একটা খুঁজে পেলেন। এগিয়ে এলেন ছেলের কাছে। দীপ্র নড়ল না, ওভাবেই দাঁড়িয়ে রইল। আমার সাথে আসো দীপ্র। বাবার সাথে চলে গেল দীপ্র। সালমা সোফায় বসে কেঁদে চলেছেন। তিনি ভাবতেও পারছেন না রাত্রি এমন একটা কাজ করেছে। এদিকে আবির পড়েছে আরেক ফ্যাসাদে। হেরার বাড়িতে কিভাবে যেন খবর পৌঁছে গেছে। হেরার পরিবার এমনিতেই এসব বিষয়ে খুব কঠোর। শুধুমাত্র দেওয়ানদের জৌলসের কারণেই সম্পর্কটি মেনে নিয়েছেন। কিন্তু সেই জৌলসে যদি কালি পড়ে, তখন তো ঘটনা ভিন্ন ঘটবে। আবিরের মাথা কাজ করে না। ও হেরাকে শান্ত হতে বলে ফিরল বসার ঘরে। উফ, রাত্রি রাত্রি রাত্রি, ও কি করল এটা? সবথেকে বেশি ক্ষতি তো হয়েছে আয়ানার। ওর স্পেশাল দিনটা পুরো ঘেটে গেল। ও রাগে ক্ষোভে চিৎকার করে উঠল এবার। সব ঝামেলা আমার বেলাতেই হয়, এই জন্যই এই বাড়ি আমার ভালো লাগে না, একদমই না। চেপে রাখা রাগ ক্ষোভ প্রকাশের পর সকলে কেমন চোখে যেন অন্তিকে তাকালো। এতদিন আয়ানা যে রূপ ধরে রেখেছিল তার বিপরীত রূপটা হজম হলো না কারুর। তবে কেউ কিছু বলল না, কিছু বলারও নেই। আসলে পরিস্থিতি যে ঘোলাটে। আয়ানার তখনও খেয়াল নেই। ও আরও কিছু বলতে নিতেই আবিদা এসে আটকালেন। ফিসফিস করে বললেন, কি হচ্ছে আয়ানা? তুমি ভুলে যাচ্ছ এখানে সবাই আছে। আমার সবটা শেষ করে দিল, সবটা শেষ। এই বাড়ির কাউকে সহ্য হচ্ছে না আমার। এখন চুপ থাকো, তোমার চাচা আর দীপ্র আসছেন। দীপ্র আর দবির বসার ঘরে উপস্থিত হলেন। ওনাদের মাঝে কি কথা হয়েছে কেউ জানে না। দবিরের চোখ মুখ গম্ভীর। এখন সবাই মাথা ঠান্ডা করো, চারপাশে যা ছড়ানোর ছড়িয়ে গিয়েছে, আর বাড়িও না, বললেন দবির। তার কথায় সবাই একটু বোধ ফিরে পেল। তবে আহামরি পরিবর্তন দেখা গেল না। সেটাই, সবাই চুপ থাকো তো। কণা, তুই যদি ওভাবে না বলতে তাহলে এটা হতো না। কোনো জ্ঞান কি নেই? আবিদার কথার বিপরীতে দীপ্র বলল, ও ছোট,
এত বুঝে করেছে, আর কোনো না কোনোভাবে ঘটনা ছড়াতই। ওকে দোষ দিয়ে লাভ নেই চাচি। আবিদা থামলেন। এদিকে কণার চোখ থেকে দুবিন্দু পানি নেমে গেল। মাও তাকে বকা দিয়েছে। দীপ্র ওর মাথায় হাত বুলিয়ে কুহুকে ইশারা করল। কুহু এসে কণাকে ভেতরে নিয়ে গেল। বাড়িটা পুরো স্থিমিত হয়ে গেছে। কুহুর মনটা উদাস। রাত্রিপুজে কি এক কাজ করে বসল, এর জন্য অনেকটা ভোগান্তি যাবে। ওর ভালো লাগছে না, মাথা কাজ করছে না, উদাস লাগছে। আবার নিজের কথাও মনে পড়ে যাচ্ছে। সেও তো এর কাছাকাছি ঘটনা ঘটাতে যাচ্ছিল, গায়ে কাঁটা দিল যেন। ভাগ্যিস দীপ্রভাই সেদিন আটকে ছিল। মনে মনে কৃতজ্ঞতা প্রকাশ করল কুহু। এই মানুষটার প্রতি কৃতজ্ঞতার পাল্লা এত ভারী হয়ে যাচ্ছে। কুহু জানে না কিভাবে ওর শোধ দিবে কিংবা দিতে পারবে। ও এসবই ভাবছিল নিজের ঘরে বসে। দরজায় টোকা পড়ল। ও মাথা তুলে চাইল, দেখল দীপ্রভাই এসেছে। রেডি হয়ে নে। এ কথায় ভারী অবাক হল কুহু। এখন ভোর, বাড়িতে কেউ জেগে ওঠেনি, আবার বলা চলে কেউ তো ঘুমাতেও পারেনি। ওভাবেই সময় কেটে গিয়েছে। হাতে সময় কম কুহু। রেডি হব কেন? বেরোবো। কোথায়? গেলেই দেখতে পাবি। এখন কথা বাড়াস না, রেডি হয়ে নে। কুহু আর কথা বাড়াল না। গতকালের পোশাকই সরিয়ে, তাই শুধু এলোমেলো চুলগুলো ঠিক করে নিয়েই বের হয়ে গেল। গাড়ি চলছে। ভোরের হাওয়া শরীরকে হিম করে চলেছে। মুখটা শুকিয়ে আছে একদম। দীপ্র শুধল, চা খাবি? মনটা এত সময় চা চা না করলেও চায়ের কথা শুনে এখন চা চা করছে। কুহু মাথা নাড়ালো। দীপ্র একটু এগিয়ে গাড়ি থামালো। টং দোকানে তখন চায়ের পানি বসেছে সবে। এখনও মানুষজন আসেনি। লোকটা দাঁত কেলিয়ে হাসল। প্রথম খদ্দের বলে কথা, যত্নটাই আলাদা। দীপ্র 2 কাপ চা দিতে বলে দোকানের সামনে রাখা বেঞ্চে বসল। কুহু তখন অন্য পাশ হয়ে দাঁড়িয়ে। এত সকালে অনেকদিন বের হওয়া হয়নি তার। এই পরিস্থিতিতেও আরাম লাগছে। পাশেই বিশাল ক্ষেতের পর ক্ষেত, ফসলে ভরাট। শীর্ষি বাতাসটা বাহুতে স্পর্শ করতেই কেঁপে ওঠে কুহু। পেছন ফিরে দেখে ওর ঠিক পেছনে 1 হাত ধরে দীপ্র দাঁড়িয়ে। হঠাৎ ঘুরে মানুষটার বৃহৎ বক্ষ দেখে সামান্য ভরকেছে বটে। ও এবার চোখ তুলে চায়, বলে দুজনের দৃষ্টি মিলে যায়। চা। 1 টাইম কাপটা বাড়িয়ে দেয় দীপ্র। কুহু সেটা হাতে তুলে নেয়, নিঃশব্দ চুমুক বসায়। রাত্রিপুরা কোথায় আছে সেটা জানেন আপনি? জানি। সেখানে যাচ্ছি আমরা। না। তবে? দীপ্র জবাব দেয় না। কুহুও আর কিছু শুধায় না। চায়ের কাপে আরও একবার চুমুক বসায়। আবারও শীতল হাওয়া এসে শরীর স্পর্শ করে যায়, কম্পন ধরায় শরীরে, যেন বলে যায় শীতের আগমনের কথা। ওরা চা খাওয়া শেষে পুনরায় গাড়িতে উঠে বসে। গাড়ি চলতে থাকে গন্তব্যহীনভাবে। খানিক বাদে দীপ্র ডাকে, কুহু। দীপ্রর নাম ধরা ডাকটা বরাবরই আদুরে, এত আবেগ মিশে থাকে তাতে। কুহু দৃষ্টি ফেরায়। দীপ্র না তাকিয়েই বলে, আমাকে ঘৃণা করিস কুহু? হঠাৎ এহেন প্রশ্নে কুহু জবাব হারায়। ঘৃণার কথা কেন আসছে এখন? ও বুঝতে পারে না, চেয়ে থাকে বিস্মিত হয়ে। দীপ্র মৃদু হাসে। ঘৃণা তো করতেই একটা সময়, তাই না? একটা অস্বস্তি গলায় এসে আটকায়। কুহু হাত কচলাতে কচলাতে বলে, করতাম না, আমি আসলেই ভুল ছিলাম। কিন্তু কখনো আপনাদের কারো খারাপ চাইনি। আমার মনে হয়েছিল চাচারা স্বার্থপর, স্বার্থের টানে এসেছে হয়তো কোনো। কুহু আটকে যায়। ওর অর্ধেক কথাটা পুরো করে দীপ্র বলে, হয়তো স্বার্থের টানেই আমাদের বিয়ে হতে যাচ্ছিল, তাই ভেবেছিস কুহু? কুহু বড় করে নিঃশ্বাস নেয়। হ্যাঁ, তাই ভেবেছিল ও। ওর ভেতরটা কেমন করে ওঠে। দীপ্র পুনরায় বলে, তুই ঠিক ছিলিস কুহু, একদম ঠিক ছিলিস। এ কথার মানে বোঝে না কুহু। অবাক করা নয়নে তাকাতেই জোরালেভাবে ব্রেক কষে দীপ্র। কুহু ঝুঁকে যেতে নিতেই নিজ হাতের সাহায্যে আটকে নেয় দীপ্র। তারপর ওর দিকে অনেকটা ঝুঁকে গিয়ে বলে, স্বার্থ ছিল কুহু, স্বার্থ ছিল। স্বার্থ ছিল ভালোবাসার। তোকে ভালোবাসি, কিভাবে কখন ভালোবেসেছি তা টের পাইনি। কিন্তু তোকে হারানোর ভয় সব সময় পেয়েছি, ছোট থেকেই পেয়েছি। সেই জন্য এতটা আদরে রাখতাম তোকে, সবার থেকে বেশি আদরে। ভালোবাসা তো নিয়মহীন গন্তব্য, কোনো নিয়ম করে কি ভালোবাসা যায় বল? ঘরে প্রবেশ মাত্রই নাকে দারুণ এক ঘ্রাণ পৌঁছালো। এই ঘরে দীপ্রর আলাদা ঘ্রাণ পায় কুহু। আগেও পেয়েছে, তবে আজ যেন তীব্রতা বেশি। ও দাঁড়িয়ে যাওয়াতে দীপ্র বলল, মিসেস দেওয়ান, কোলে করে বাকিটা পথ পৌঁছে দেব? কুহু ঘোর ভেঙে হাবুলের মতন চাইল। ওর মুখটা ভীষণ শুকনো। চা বাদে পেটে তেমন কিছুই পড়েনি। কি থেকে কি হয়ে গেল ভাবতেই শরীর শিরশির করে উঠল। দীপ্র বুঝি ওর হৃদয়ের সব কথাই বুঝতে পারল। ক্ষুধা পেয়েছে না? বাইরে থেকে কিছু তো খেলি না, কিছু আনতে বলি। ওয়েট। দীপ্র বের হতে নিতেই কুহু ডেকে উঠল। দাঁড়ালো দীপ্র, ফিরে বলল, কি বলেছিলেন? কি বলেছি? মিসেস দেওয়ান? তো আমি তো আগে থেকেই দেওয়ান।
দীপ্র এবার একটু ভাবুক হওয়ার ভান করল। কুহু যেহেতু ওর থেকে উচ্চতায়ও বেশ অনেকটা ছোট, তাই খানিকটা ঝুঁকে চোখের বরাবর চোখ রাখল। কি শুনতে চাচ্ছিস কুহু? কিভাবে ডাকবো বল? বেবি, জান, নাকি সোনা পাখি? এবার কুহুর চোখগুলো বড় হয়ে গেল। ও তো এসব বোঝাতে চায়নি। ও দ্রুতই পেছন ফিরে নিল। দীপ্র হেসে বলল, আমি ডাকলে তুই সহ্য করতে পারবি না কুহু, তাই যতটুকু সুযোগ দিচ্ছি নিয়ে নে। পরে ওর কথাটা পূরণ হওয়ার আগেই দরজার কাছে একটি ছায়া পড়ল। দীপ্র থেমে গেল। টান টান হয়ে দাঁড়াতেই দেখল আয়ানার প্রবেশ ঘটেছে। কোনো রকম অনুমতি ছাড়াই সে প্রবেশ করেছে ঘরে। দীপ্র নিজেকে নরম রাখতে পারল না। কঠিন সুরে বলে উঠল, ঘরে প্রবেশের আগে অনুমতির দরকার হয় আয়ানা, এটা ভদ্রতা। আয়ানার গলায় কান্না এসে জমেছে। ও সহসাই বলে উঠল, ভদ্রতা? ভদ্রতা মাই ফুট। মেয়েটার আচরণ যে স্বাভাবিক নয় তা ভালোই বুঝল দীপ্র। চোখ মুখ কঠোর রেখেই বলল, ঘরে যা আয়ানা, কোনো রকম অভদ্রতা চাইছি না। এবার ওর দু চোখ থেকে পানি নেমে এলো। কুহুর দিকে চেয়ে বলল, ভদ্রতা করতে গিয়েই তো সবটা হারালাম আমি। আমার থেকে সবটা কেড়ে নিল কুহু, সবটা কেড়ে নিল ও। কুহুর হৃদয়ে ভয় ছিল, খানিকটা দমনাও ছিল। তবে এই সম্পর্কটিতে হ্যাঁ বলেছে সে। কিছুটা অপরাধবোধ কাজ করছে। আয়ানার মুখশ্রী দেখে তা আরও বেড়ে গেল। আয়ানা কুহুর বরাবর এসে বলল, তোকে বলেছিলাম কুহু, তুই শুনলি না আমার কথা। দীপ্র ভ্রু কুঞ্চিত করে তাকানো। ও এবার বাদ সাজল। কুহুর বরাবর এসে বলল, কুহু এখন শুধু তোর কাজিন নেই আয়ানা, ও আমার স্ত্রী। আর তোর? হাতের সাহায্য থামিয়ে দিল আয়ানা। দীপ্র থামল, বোঝার চেষ্টা করল। আয়ানা চোখের পানি মুছে নিয়ে চাইল দীপ্রর দিকে। দীপ্রর চোখে কোনো ব্যথা নেই, অনুভূতি নেই। আয়ানার কান্নাটা বেড়ে গেল। হুট করেই ঝাঁপিয়ে পড়ল দীপ্রর বুকে। কুহু পিছিয়ে গেল দুপা। দীপ্র দু হাতে আয়ানাকে সরালো। কি হচ্ছে কি আয়ানা, মাথা গেছে তোর? হ্যাঁ গেছে, মাথা গেছে আমার। তুমি তো বুঝতে আমি তোমায় পছন্দ করতে শুরু করেছি। তুমি তো জানতে সবটা। তবে তবে কেন করলে এমনটা? কেন করলে এমনটা? আয়ানা চেঁচিয়ে উঠল। কুহু পিছিয়ে গিয়ে একদম দেয়ালের সাথে মিশে রইল। ওর কেমন একটা অনুভূতি হচ্ছে, খারাপ লাগা, একই সাথে ভয়ও হচ্ছে। এই অনুভূতি বিরল। দীপ্র আয়ানার মাথায় হাত রাখল। আয়ানা, আমার কথা শোন তুই। কোনো কথা শুনবো না, আমি কোনো কথা শুনতে চাই না, আমি তোমাকে চাই আমি। দীপ্র চাইল কুহুর দিকে। মেয়েটি এলোমেলো, আয়নাও পাগল পাগল। দীপ্র আবারও বলল, আয়না এমন অবুঝের মতন করে কেউ বল, তুই বোঝার চেষ্টা কর প্লিজ। আয়না কাঁদতে লাগলো, পিছিয়ে গিয়ে নিজের চুল টেনে ধরল। নিজেকে দোষ দিয়ে বলল, আমি দেখতে খারাপ? বলো খারাপ আমি? তবে কেন চাইলে না আমায়? দীপ্র নিজেও অসহায় বোধ করল। আয়নার বদলে অন্য কোনো মেয়ে হলে সমস্যা হতো না, সামনে নিত পরিস্থিতি। কিন্তু আয়না তোর বোন হয়, স্নেহের, আদরের। কান্না নিয়ে কক্ষ থেকে বের হলো আয়না। দীপ্র চাইল কুহুর দিকে। কুহু কেমন একটা হয়ে আছে। দীপ্র ফোঁস করে দম ফেলল। এগিয়ে এলো কুহুর কাছে, হাত বাড়িয়ে বাহু স্পর্শ করতে ঘোর ভেঙে বেরিয়ে এলো কুহু। দীপ্র বলল, ঠিক আছিস? আছি বলে খুব একটা সময় পেল না কুহু। নিচ থেকে চেঁচামেচির আওয়াজ ভেসে এলো, মায়ের গলা। কুহু চাইল দীপ্রর দিকে। দীপ্র ওর গাল ছুঁয়ে বলল, সব ঠিক আছে, একদম ভয় পাওয়া যাবে না, ঠিক আছে? ওরা নিচে এসে দেখল ববিতা এসেছেন। নারীটি উন্মাদ হয়ে আছেন। কুহু আসামাত্রই চর বসাতে গিয়েছিলেন, তবে পারলেন না দীপ্রর হস্তক্ষেপে। চাচি, ওকে মেরে লাভ কি? দীপ্র, আমি আমার মেয়ের সাথে বুঝবো, তুমি এখানে আসবে না। আসবো চাচি, কুহু তোমার মেয়ে হলেও এখন আমার বউ। এক ঘর লোকের সামনে কথাটা বলল দীপ্র। কুহুর দু চোখ বেয়ে পানি নেমে যাচ্ছে। ববিতা মেয়ের দিকে চাইলেন, তারপর চাইলেন দীপ্রর দিকে। বললেন, এসব কি নাটক এসব? ওর বাবা নেই বলে যা ইচ্ছে করবে, তোমরা বিয়ের আয়োজন করাবে, তারপর বিয়ে ভেঙে দেবে, আবার না জানিয়ে বিয়ে করবে। তোমরা কি পেয়েছো আমাদের? দীপ্র জবাব সাজাতে পারল না। কুহুর ভারী অসহায় লাগছে, তবে চোখ তুলে চাইতেও পারছে না। বৃদ্ধা এখানেই উপস্থিত। ববিতা ছুটে গেলেন শাশুড়ির নিকট। আম্মা, আর কত সইতে হবে বলেন? অপমান অপদস্থ হওয়ার পরেও আমি চুপ ছিলাম, কিছুই তো করিনি। একসাথে সংসার করে চলেছি, সব সয়ে যাচ্ছি, অথচ প্রতিবার আমাদের সাথে এমন হচ্ছে। আজ আমার স্বামী নেই বলে যে যেভাবে পারবে নাচাবে, তা আমি মানব না, একদমই মানব না। বৃদ্ধা নিজেও কথা খুঁজে পেলেন না। চেঁচামেচি পেয়ে নিচতলায় এসেছেন আবিদাও। তিনি এসে শেষ কথাগুলো শুনলেন। আয়না ঘরে দরজা দিয়ে আছে, কেঁদে চলেছে সমানে। মেয়েটির এমন রূপ তিনি নিতে পারছেন না, ভীষণ রাগ হচ্ছে। তার উপর এসব কথা শুনে সেই রাগের আগুনে ঘি পড়ল যেন। তিনি জ্বলে উঠলেন। এসব ইমোশনাল খেলা বন্ধ করো ববিতা, তোমার মেয়ে এতদিন খেলেছে, আর আজ তুমিও শুরু করলে। ববিতা জলভরা চোখে চাইলেন, কিছুই বুঝলেন না। দীপ্র বোধ করি বুঝতে পারল, তাই বাধা দিতে চাইল। চাচি, আর কোনো ঝামেলা নয়, একদমও না।
আমি কোনো বাধা শুনবো না দীপ্র, আমার আর কোনো পিছুটার নেই। চাচি, কি লুকাতে চাইছিস দীপ্র? মেজো আপাকে বলতে দে দীপ্র। দীপ্রকে আটকালেন ববিতা। দীপ্র তবু শুনল না, আবিদার দিকে এগিয়ে বলল, চাচি রিকোয়েস্ট করছি। ববিতা এবার আরও জোর দিলেন, এগিয়ে এসে বললেন, আমার মেয়ে ইমোশনাল খেলেছে, কি বোঝাতে চাইছ? সেটা নিজের মেয়েকেই জিজ্ঞাসা করো। ববিতা চাইলেন মেয়ের দিকে। কুহু মুখ দিয়ে একটা রাও করছে না, পাথর হয়ে আছে। দীপ্র বুঝল আজ আর রক্ষা নেই, কিছু করার নেই। ও এসে দাঁড়ালো কুহুর পাশে। আবিদা এবার মুখ খুললেন, কুহুর দিকে দৃষ্টি রেখে বললেন, বিয়েটা দীপ্র নয়, তোমার এই গুণবতী ভোলাবালা মেয়ের জন্যই ভেঙেছে। ববিতা বুঝলেন না উপস্থিত বাকি সদস্যরাও। কারো কোনো কথা নেই, সবাই থেমে আছে। আবিদা তিরস্কার করে বললেন, কুহু তো বিয়ের দিন পালাতে চাইছিল, জিজ্ঞেস করো আমি মিথ্যে বলছি কিনা। পুরো বসার ঘরে বিস্ফোরণ হলো কথাটা। কুহুর চোখ থেকে একটা বিন্দু জল নেমে গেল। ববিতা মেয়ের নিকট আসলেন, অবিশ্বাস ভরা কণ্ঠে শুধালেন, এসব কি কুহু? কুহু চাইল মায়ের দিকে। মমতা মহিমা, দু চোখে ঘুম না হওয়ার ছাপ, শরীর জুড়ে ক্লান্তি, ব্যথা অন্তরে। মায়ের চোখের দিকে চেয়ে কুহু আর কথা বলতে পারল না। ববিতার দু চোখে অবিশ্বাস, বুকের ভেতর হাহাকার। কুহু ছোট করে ডাকল, মা, চুপ, একদম চুপ। এই মুখে মা ডাকবি না আমায়, একদমই ডাকবি না, বলে চিৎকার করে উঠলেন তিনি। কুহু আবারও ডাকল, মা। ববিতা ঘৃণা ভরা নয়নে চাইল। দীপ্র পরিস্থিতি সামাল দিতে বলল, চাচি, কথাটা শোনো। তিনি শুনলেন না একটাও শব্দ। ভীষণ ঘৃণা হচ্ছে নিজের ওপর, নিজের গর্ভের ওপর। লজ্জা হচ্ছে, এতগুলো মানুষের সামনে নিজেকে ছোট মনে হচ্ছে। তিনি আর দাঁড়াতে পারলেন না, ছুটো পালালেন নিজের ঘরে। তার পেছন পেছন ছুটে গেল কনাও, কান্না তার দু চোখ জুড়ে। কুহু এবার শব্দ করে কেঁদে ফেলল। দীপ্র খুব অসহায় অনুভব করছে। ও চাইল কুহুর দিকে, কিন্তু সান্ত্বনা দেয়ার ভাষা পেল না। কুহুর ভুলটা দীপ্র জানে, তবে যাকে ভালোবাসা হয় তার ভুলটা হজম করে নেওয়া যায় সহজেই। দীপ্র তাই করেছে। ও চোখ দুটো মুজিত করে নিজের ভেতর শক্তি জোগাড় করল। ও কখনো চায়নি কুহুকে ভালোবেসে বাকিদের প্রতি কঠোর আচরণ করতে। চেয়েছে সবাইকে সঙ্গী করে কুহুকে বুক পকেটে রেখে একটা জনম কাটিয়ে দিতে। কিন্তু সত্য হলো এই সম্ভব নয়। দীপ্রর রাগ আসলেই খারাপ হলো। ও নিজের রাগটা সামাল দিতে ব্যর্থ হলো। অনেকটা গর্জে উঠে বলল, চাচি, মানা করেছিলাম, তুমি আমার কথা শুনলে না। আর কুহু যা করেছে তা তো আমার সাথে করেছে। আমি মেনে নিতে পারলে তোমাদের সমস্যা কোথায়? তোমরা কেন এই বিষয়ে ঝামেলা করবে? আমার কুহুর মাঝে তোমরা কে ঝামেলা করার? আবিদা বিস্মিত হলেন। দীপ্রর নম্র ভদ্র আচরণে তিনি অভ্যস্ত। ছেলেটাকে এমন গলায় কথা বলতে দেখেননি তিনি। দীপ্র, এভাবে বলতে পারলি তুই? আমরা কে মানে কে? চাচি, তোমাদের প্রতি সম্মান রেখেছি সব সময়, তাই বলে কুহুকে এভাবে অপমান করার অধিকার তোমাদের কারো নেই। কারোই নেই। বলে দীপ্র একটু থামল। সমস্ত ঘরে চোখ বুলিয়ে বুক ভরে দম নিল। হাতের মুষ্টি শক্ত করে বলল, আমি দীপ্র দেবান প্রতিজ্ঞা করছি, আমার স্ত্রী কুহু দেবানকে কেউ তিল পরিমাণ কষ্ট দিলে তাকে সবার আগে আমার মুখোমুখি হতে হবে। একটা প্রকাণ্ড সমীরণ এসে পড়ল ঘরটায়। দীপ্রর এই রূপটা প্রায় সবারই অচেনা। ও নম্রভাবে কথা ফলিয়েছে সবসময়। আজ যেন তার বিপরীত আচরণ দেখা যাচ্ছে। দবির নিজেও ছেলেকে চিনতে ব্যর্থ। দীপ্রর রাগ ক্রমশই মাথায় চড়ে যাচ্ছে। ও পুনরায় হিস করে বলে, আর এতদিন যা বলিনি তা বলছি। আয়না অলরেডি অনেকগুলো অন্যায় করেছে, সেগুলো আমি দেখেছি। চুপ করে শুয়ে গেছি, কিছু বলিনি, কারণ স্নেহ করি। কিন্তু সেই স্নেহের জায়গাটা কুহুর থেকে বেশি নয়। শোরগোল পেয়ে আয়না নেমে এসেছিল। এসেই এই কথাটা শুনল। কুহু খানিক আগেই দোতলায় উঠে গিয়েছে। দীপ্র দোতলার পথে আগালো। মাঝে আয়নার মুখোমুখি হলো। কান্নাকাটিতে চোখ মুখের বেহাল দশা। তবে আর মায়া হলো না ওর। ও বরং কঠোরভাবে বলল, এতদিন ভালো রূপ দেখিয়েছি আয়না, এবার আর পারবো না। তোকে নিষেধ করেছিলাম, স্নেহ করি বিধায় অনেক অপরাধ ক্ষমাও করেছিলাম। বিপরীতে তুই? দীপ্র আর কিছু বলল না, চলে গেল। আয়না ওভাবেই দাঁড়িয়ে রইল। কি থেকে কি হয়ে গেল, সবটা এলোমেলো। সত্যিই কি সব দোষ তার? সে খারাপ? মায়ের ঘরের দরজায় এসে কান্নায় ভেঙে পড়েছে কুহু। বারবার বলার পরও মা দরজা খুলছেন না। দীপ্র এসে দেখল মেঝেতে বসে চিৎকার করে চলেছে ও। মেয়েটির কান্না দীপ্রর হৃদয়ে এসে আঘাত করে চলেছে। ও বসল কুহুর পাশে, ডাকল আদরে ভাবে, কুহু। কুহুর তার দু চোখের কান্না নিয়ে দীপ্রর দিকে চাইল। দীপ্র ওর হাতখানা নিজের হাতের মুঠোয় নিল। সরি কুহু। কুহু কথা বলতে পারল না, সরির মানেও বুঝল না। দীপ্রই বলল, তোকে এত কিছু শুনতে হলো, সবটা আমার জন্য শুনতে হলো তোকে। আই এম সরি কুহু। সত্যি কি তাই? দীপ্রর জন্য শুনতে হলো? না তো। দীপ্রর দোষ কোথায়? দোষ তো ওর নিজের। ও নিজের কর্মের লজ্জায় মিয়ে যেতে চাইল। তবে দীপ্রর শীতল হাতখানা যখন গাল ছুঁয়ে দিল, মেয়েটির মেরুদণ্ড বরাবর শীতল একটা স্রোত নেমে এলো। চাচির অভিমান হয়েছে, আমি কথা দিচ্ছি, সব ঠিক করে দেব, তুই আয় আমার সাথে। দীপ্র ওকে ওঠাতে চাইলে কুহু নাকচ করল, যেতে চাইল না। এতে করে ফোঁস করে দম ফেলল ও। বোঝার চেষ্টা কর প্লিজ, কান্নাকাটি করে লাভ নেই, উল্টো শরীর খারাপ। আর তোর কি মনে হয় শরীর খারাপ করলে চাচির ভালো লাগবে? লাগবে বল? কুহু মাথা নাড়িয়ে না বোঝালো। দীপ্র একটুখানি হাসার মতন করে বলল, গুড, তাহলে উঠে আয় প্লিজ। দীপ্রর এমন আদরে অনুনয়, বুঝতার কথাবার্তা কুহুর ভেতরে নতুন একটা হাওয়া দিয়ে গেল। পুরুষটির হাতের জোরে দাঁড়ালো। পথ আগাতে আগাতে দীপ্র দরজার দিকে একবার ফিরল।
বিনিময়ে এলো শুধুই দীর্ঘশ্বাস। সেই দীর্ঘশ্বাস চেপে গিয়ে কুহুকে নিয়ে গেল নিজের ঘরে। মেয়েটির এখন বিশ্রামের প্রয়োজন, সেই সাথে প্রয়োজন কিছু দানা পানির। সকাল থেকে পেটে সেভাবে কিছুই তো পড়েনি, অথচ দুপুর প্রায় শেষ হতে চলল। বোনের প্রতি কণার একটা অভিমান জমে গিয়েছে। ও নিজেই চাইতো দীপ্র ভাইয়ার সাথে কুহুপুর বিয়েটা হোক, কিন্তু আজকের ঘটনা শুনে কুহুপুর প্রতি খুব রাগ হচ্ছে, খুব মানে খুব। মায়ের কথা ভেবে কান্নাও পাচ্ছে। এদিকে একটা ফোন কল খুবই বিরক্ত করে চলেছে। রাগীব 10 বারের বেশি কল করেছে। কণার রাগে আক্রোশে ফোনটা ফেলে দিতে ইচ্ছে করে, কিন্তু ও পারে না। ও সে সাধ্য নেই। ফোন ফেলে দিলে পুনরায় ফোন জুটবে কিনা তার নিশ্চয়তাও নেই। তাই ফোনটা আর ফেলা হয় না। ও কল রিসিভ করে চেঁচিয়ে ওঠে, আপনার কি সমস্যা? আমাকে কেন কল করেন? আমি কে? আমাকেই কেন কল করতে হবে? কেন বিরক্ত করছেন? কল রিসিভ করছি না, তারপরও কল করে চলেছেন। কণার বিচলিত ভাব, রাগ, ক্ষোভ ওপাশের ব্যক্তিটিকে প্রভাবিত করলেও অপমান বোধ হল না তার, বরং শীতল একটা জবাব এলো, সরি কণা, সত্যিই সরি। কণা দমল, বুঝতেও পারল রাগীবের সাথে বেশ খারাপ একটা আচরণ হয়ে গেছে, তবে এই নিয়ে কিছুটি বলল না। রাগীবই বলল, তোমাকে আসলেই বিরক্ত করে চলেছি, কিন্তু আমি নিরুপায় হয়ে কল করেছি। রাত্রি কি ফিরেছে? না। ওহ, ফিরেনি। একটু থেমে রাগীব আবারও শুধালো, ওর কোনো খবর? জানি না। কণার এই আচরণ যে অস্বাভাবিক নয় তাও বুঝে, তাছাড়া আরও একটি ঘটনা তার কান অবধি এসেছে। ও সেটা তুলতেই কণা এবার ফোঁস করে উঠল, মজা নেওয়ার জন্য কল করেছেন? আমার আপু না জানিয়ে বিয়ে করেছে, আমাদের অবস্থা এখন কতটা খারাপ সেসব জানার জন্যই কল করেছেন? বুঝতেই তো পারছেন আমরা ভালো নেই। এবার শান্তি হয়েছে না? বলে ওপাশের ব্যক্তিটিকে কিছু বলার সুযোগ দিল না ও। কল কেটে আরও জোরে কেড়ে ফেলল। সামনেই তার কলেজ জীবন শুরু হতে চলেছে, অথচ পরিবারের সবটা এলোমেলো হয়ে আছে। সকল সুখ শান্তি শেষ হয়ে গেছে। কুহুকে অনেকটা জোর করে কিছু খাবার খাওয়াতে পেরেছে দীপ্র। ও ভালোই বুঝেছে দবির মনে মনে সন্তুষ্ট নয়, তাই নিজ থেকেই বাবার সাথে কথা বলতে এসেছে। দবির ছেলেকে দেখে শান্ত সুরে বললেন, বসো দীপ্র। বসবো না বাবা। আচ্ছা, চাচির সাথে একটু কথা বলতে হবে। কি বলবো বলো? বলবে কুহুর বিষয়টি তোমরা স্বাভাবিকভাবেই নিয়েছ। ঠিক আছে। দীপ্র বেরিয়ে এলো। ও বুঝেছে বাবা আসলেই স্বাভাবিকভাবে নেয়নি, নেয়ার কথাও না। কেউই ঘটনাটা স্বাভাবিকভাবে নিতে পারবে না। দীপ্রর রাগ হলো নিজের ওপর। ও যদি আগে থেকেই কুহুকে বোঝাতো, রাগ দেখিয়ে বিয়ে অবধি ঘটনাটা না গড়াতো, তবে এসব হতোই না। আসলে ভুল হয়ে যাওয়ার পরই মানুষ নিজের ভুল বুঝতে পারে, যেমনটা কুহু বুঝেছে আর এখন বুঝে চলেছে দীপ্র। আগে বুঝলে এই ঘটনাগুলো হতোই না। দীপ্র আসলেই স্বস্তি পেল না। ও চলে এলো নিজের গাড়ি খাড়া নিয়ে। গ্রামের রাস্তায় গাড়ি চালাতে চালাতে বড় ব্রিজে এসে গাড়ি থামালো। ব্রিজের নিচ দিয়ে বয়ে গেছে বিশাল নদী। এই নদীর জল ভীষণ টলটলে। সে জলে চেয়ে দীপ্র ভাবল সকালের ঘটনা। অনেকটা ভেবে চিন্তেই সিদ্ধান্তটা নিয়েছিল ও। বুঝেছিল আয়ানা আর চাচা চাচি কিছু একটা করতে চলেছে, আর সেটার প্রকাশ আগে হয়ে গেলে কুহুকে পাওয়া কঠিন হবে। এদিকে কুহু, মেয়েটির হৃদয়ের অনুভূতি পরিষ্কার নয়। অপরাধবোধ, বাবা হারানোর শোক, পরিস্থিতি সবকিছু তাকে চেপে ধরেছে। ও নিজেও বোঝে না কখন কি করে, কি অনুভূতি বুকের ভেতর দলা পাকায়। এমন অবস্থায় বিয়ে নিয়ে বললে কুহুর প্রতিক্রিয়া কি হবে সেটা একটা বিশাল বিষয় ছিল। সেই জায়গা থেকে অনেক ভেবে চিনতে দীপ্র নিজের মনের কথা জানালো। কুহু নির্বিকারভাবে শুনল, তারপর দূরে সরে চাইল। তবে দীপ্র সেটা হতে দিল না। 2 হাতে আগলে নিল ওকে, বোঝালো সব ঠিক হবে, সব ঠিক হতেই হবে, ভরসা দিল। কুহুকে নিজের মনের সাথে মানিয়ে নেওয়ার সবটুকু সময়ও দেয়া হবে। অতঃপর মেয়েটি রাজি হল। খুব সহজে মসজিদে 3 কবুলের মাধ্যমে বিয়েটা হলো। কবুল বলার পর দীপ্র ভেবেছিল সবটা সে জিতে নিল। আসলেই সে জিতে নিল। কিন্তু এই জিতে যাওয়ার পর একটা ঝড়ের আগমন যে হতে পারে সেটাও জানত। তবে তার তীব্রতা এভাবে প্রকাশ পাবে সেটা ওর ধারণার বাইরেই ছিল। আয়ানা কিংবা আবিবা দুজনের আচরণ ও আগেভাগেই বুঝতে পারেনি। ভেবেছিল আয়ানা সহজভাবে সব সামলে নেবে, কিন্তু তার কোনোটাই ঘটল না। মাঝ থেকে কুহুকে আরও বেশি কষ্ট পেতে হলো। দীপ্রর মাথা কাজ করে না, রাগ হয়। রাগের বশে রেলিংয়ে ধুম করে আঘাত করে বসে, আর সেটাই কাল হয়। হাত ফেটে লাল তরল নেমে আসে। দীপ্র চোখ দুটো বন্ধ করে। সঙ্গে সঙ্গে ভেসে ওঠে কুহুর মুখশ্রী। দীপ্রর হাতখানা ব্যান্ডেজ করে দিল রাত্রি। বেশ ভালোই আঘাত পেয়েছে। ওর খুব হতাশ লাগে। তুমি যে কি করো দীপ্র ভাই? বেশি লাগেনি, চিন্তা করিস না। বেশি লাগেনি এটা বলো কেমন করে? আমি স্পষ্ট দেখলাম কত গভীর আঘাত। ও
ওর কথাখানা হজম করে নিল দীপ্র। প্রসঙ্গ বদল ঘটল অরণ্যর আগমনে। কাজের জন্য বাহিরে ছিল, খবর পেয়ে চলে এসেছে। কিরে, মাথা খারাপ নাকি? হাতে আঘাত করতে গেলি কেন? ছাড় এ কথা, তোদের বিষয় বল, কি সিদ্ধান্ত নিলি? রাত্রি আর অরণ্য দুজনেই চুপসে গেল কেমন। দীপ্র হতাশ হয়ে বলল, এখনও যদি সিদ্ধান্ত নিতে না পারিস, আই সোয়ার তোদের মাঝে আমি আর থাকব না। দীপ্র শোন। কি শুনব অরণ্য, এত কিছুর পরও? দীপ্র থেমে গেল। এই দুটো মানুষকে বোঝাতে বোঝাতে ক্লান্ত হয়ে পড়েছিল ও। তাই ও চায়নি বিয়ের পর কোনো ঝামেলা হোক, তাই রাত্রিকে বাড়ি থেকে বের করে নিয়ে আসে। কিন্তু বিপদ ঘটে, দুজন দুজনের মুখোমুখি হয়ে ফের ঝগড়া করে, একে অপরকে দোষ দেয়। একদিক থেকে ভালোই হয়েছে, দুজনেই মনের যত রাগ ছিল তা প্রকাশ করে ফেলেছে। তারপর এই সময়টুকু দুজনকে দেওয়া হলো একদম চূড়ান্ত সিদ্ধান্ত নিতে। অরণ্য রাত্রির দিকে চাইল। রাত্রির রাগও নেমে গিয়েছে। ও মৃদুভাবে বলল, আমার সমস্যা নেই। একটা চমৎকার হাসির উদয় ঘটল অরণ্যর ঠোঁটে। চোখের ইশারায় চুমু বোঝাতেই রাত্রি দাঁত কামড়ে চাইল। এতে অরণ্য পাত্তা দিল না। ও দীপ্রর বাসে বসে বলল, আমরা বিয়ে করব, এটাই চূড়ান্ত সিদ্ধান্ত। দীপ্র বড় করে নিঃশ্বাস ফেলল, বলল, ফাইনালি একটা ঠিকঠাক সিদ্ধান্তে এলি তোরা। তোদের দুজনকে নিয়ে কুহু আমাকে এত প্রশ্ন করেছ, এত চিন্তা করেছে ও। কুহুর কথা আসতেই অরণ্য বলে উঠল, ভালো কথা। এটা কি হলো ভাই? তুই তো সবাইকে ফাঁকি দিয়ে বিয়ে করে নিলি, এর কি মানে হলো? আমাদের জানাতে পারতি। পাগল নাকি? তোদের জানাবো আর তোরা দুজন এসে আবার ঝগড়া শুরু করিস আর আমার বিয়ের 12টা বাজুক। এ কথায় একটা মেকি হাসল অরণ্য। দীপ্রই বলল, তাছাড়া তোদের দেখলে কুহু তোদের নিয়েই ব্যস্ত হয়ে যেত, তখন আরেক সমস্যা হতো। এতদিনে একটা দিক ঠিকঠাক করতে পারলাম বলে মনে হচ্ছে। আমি যে কি উল্টোপাল্টা করে চলেছি এতদিন, আমার নিজেরই বুঝ আসে না। দীপ্রকে ভীষণ ক্লান্ত দেখালো। রাত্রি এবার বলল, আয়নার রিয়াকশন কেমন? ভালো না রে, আমি চাইনি ওদের কাউকে কষ্ট দিতে, হাজার হোক আমার তো আপনজন। কিন্তু বলে থামল দীপ্র। বড় হতাশা নিয়ে বলল, ওরা ঠিক হবে না, বরং আরও মেজাজ দেখাবে ভবিষ্যতে। এটা নিয়েই ভয়। কুহুকে তো জানিস, মাঝে মাঝে এত বোকামি করে। রাত্রি বুঝল কথার মানে, কুহুটা আসলেই বোকা। অবশ্য পরিস্থিতি ভেদে প্রতিটা মানুষই বোকা, সে নিজেও। সব তো হলো, কিন্তু এবার রাত্রির বাসায়। অরণ্যর কথার মাঝে রাত্রি মিনমিনে সুরে বলল, বাড়ির সবাইকে খুব অপমানিত হতে হয়েছে তাই না? রাত্রির বোধহয় কান্না পেল। এই ইগো, এই ভুল সিদ্ধান্ত আজ তাকে এতটা কঠিন পরিস্থিতির মুখে ফেলেছে। দীপ্র বলল, হয়েছে একটু, তবে তোর জীবনের কাছে সেটা কিছুই না। রাত্রির খুব অসহায় লাগছে, একই সাথে কৃতজ্ঞতায় মাথাটা নুয়ে আসছে। কেউ না বুঝলেও দীপ্রভাই বুঝেছিল রাত্রি শেষমেশ এই বিয়েটা মেনে নিতে পারছিল না। তবে পালাবে কিংবা বিয়ে ভাঙবে এই সিদ্ধান্তও নিতে পারছিল না। পরিবারের কথা ভেবে নিজের ভুলের জন্য নিজেকে বলি দিতে চাইছিল, কিন্তু দীপ্রভাই সেটা হতে দেয়নি। দুজনকে বুঝিয়ে সেই রাতে বাড়ি থেকে বের করিয়ে আনে। অবশ্য ওরা চাইলেই অন্যভাবেও বিয়েটা ভাঙতে পারত, কিন্তু তখন আবার আশঙ্কা ছিল পরিবারের মানুষেরা ইমোশনাল কথাবার্তা বলে, নিজেদের সম্মান বাঁচানোর কথা বলে রাত্রিকে বলি হতে না বাধ্য করে। তাই দীপ্র আর রিস্ক নেয়নি, একেবারে ওদের বের করে এনেছে। এটা পরিবারের সম্মান কিছুটা নষ্ট হয়েছে, তবে রাত্রির জীবন তো বেঁচেছে। দীপ্র ক্লান্তভাবে চোখ বন্ধ করল। রাত্রি চা বানানোর কথা বলে রান্নাঘরে যেতেই ওর পেছন পেছন এলো অরণ্য। চায়ের পানি বসিয়ে পেছন ঘোরা মাত্রই অরণ্যর বিশাল বুকটা ভেসে এলো রাত্রির সামনে। খানিকটা ভয় পেয়ে অদূরে যেতেই এক হাতে মেয়েটিকে কাছে টেনে নিল অরণ্য। মাথাটা নুইয়ে রাত্রির খুব কাছে গিয়ে বলল, আই এম সরি মাই লাভ। ভালোবাসায় ইগো রাখতে নেই, এই উপলব্ধি হতে গিয়ে দেরি করে ফেললাম। তবে কথা দিলাম, অরণ্য জোয়ারদার আজ থেকে তোমার সব কথা অক্ষরে অক্ষরে পালন করবে। ভুল আমার হোক কিংবা তোমার, সরি সবসময়ই আমিই বলবো। একদম আদর্শ স্বামী হয়ে চলব। শেষ কথায় রাত্রি বলল, এই কি বললে স্বামী? কে কার স্বামী? এখনো স্বামী হওনি মিস্টার, তাই দূরে থাকো। কথা শেষ হওয়া মাত্রই অরণ্যকে ধাক্কিয়ে সরিয়ে দিল রাত্রি। ছেলেটা ফ্যালফ্যাল করে চেয়ে রইল। কি সুন্দর একটা ইমোশনাল পার্ট চলছিল। ও ভেবেছিল সুযোগ বুঝে চুমুটুমুও পাওয়া হবে, কিন্তু না, এ তো উল্টো দূরে সরিয়ে দিল। বাড়িতে আবারও ঝড় আসবে, তার আগমনী বার্তা চারপাশে বিরাজ করছে। সবাই এইটুকু বুঝেছে, রাত্রি যার সাথেই পালাক না কেন তাতে দীপ্রর সংযোগ রয়েছে। দীপ্র নিজেও বুঝতে পারছে তার ওপর বেশ ভালোই আক্রমণ আসবে, তবে এসবে এখন পাত্তা দেওয়া যাবে না। বাড়িতে এসেই দীপ্র এলো কুহুর কাছে। রাত তখন খুব গভীর, তবে মেয়েটি নিজের ঘরে এসে শুয়েছে। এটা দীপ্রর পছন্দ হয়নি একদমই, নিশ্চয়ই না খেয়েই শুয়েছে। ও যদিও এসেছিল উঠিয়ে খাইয়ে নিজের ঘরে নিয়ে যেতে, তবে ওর ঘুমন্ত মুখটা দেখে সেটা ইচ্ছে হলো না।
অগত্যা কুহুকে রেখেই নিজের ঘরে পৌঁছালো দীপ্র। সমস্ত রাত এদিক সেদিক করে পার হলো। হয়তো ইতিহাসে এটাই প্রথম কোনো বিয়ের রাত যে রাতে বউ এক ঘরে আর বর অন্য ঘরে ঘুমালো। হায় দীপ্র, হায়, কেমন ভাগ্য তোমার! চাচাতো বোনকে বিয়ে করেও আনরোম্যান্টিকভাবে রাত গেল। একেই কি তবে বলে কপালে না থাকিলে ঘি ঠকঠকালে হবে কি? কুহুর ঘুম ভাঙল ফোন কলে। ও নিভু নিভু চোখে কল রিসিভ করতেই ওপাশ থেকে কণ্ঠটা বেজে উঠল। কুহু, কি হয়েছে তোর? কোনোভাবেই তোকে রিচ করতে পারছি না। তুই ভার্সিটি আসবি কখন? আজ যে কোর্স নেওয়ার লাস্ট ডেট। কুহুর হৃদয় লাফিয়ে উঠল। এমনিতেই পড়াশোনার 12টা বেজে গিয়েছে, ওর খেয়ালই নেই কোর্স নেওয়ার কথা। অনলাইনের সুযোগটিও মিস করেছে। কুহুর হতাশ লাগছে। একদমই মনে ছিল না কি যে হচ্ছে। তুই দ্রুত আয়। আসছি বলে কল রাখল কুহু। সকাল 8টা বাজে, খাবার সময় নেই, ইচ্ছেও নেই। কুহু কোনো মতে তৈরি হলো। একবার ভাবল মায়ের ঘরে যাবে, দরজার কাছে গিয়ে নক করতে গিয়েও আর সাহস হলো না। শেষমেশ মায়ের সাথে না দেখা করেই বের হতে হলো। কোর্স নেওয়া কমপ্লিট করে হাঁ ছেড়ে বাঁচল কুহু। মনটা ভীষণ ভয় ভয় করছিল। আজ এত মানুষ ভার্সিটিতে, কোথাও একটু দম ফেলার জায়গাও যেন নেই। পেটে এবার ক্ষুধাটাও জেগে উঠল। ও খেয়াল করল দীর্ঘ সময় খাওয়া হয়নি। এদিকে ক্যান্টিনে বিশাল লাইন, ইচ্ছে করছে না দাঁড়াতে। তাই ওরা এলো ভার্সিটির পাশে থাকা পিৎজা শপে। কুহু অর্ডার দেবে ভাবতেই সায়ের কোথা থেকে উড়ে এসে জুড়ে বসল। এত খাবার নিয়ে হাজির হয়েছে সে, যেন আগে থেকেই সব তৈরি ছিল। কুহু, তোর খিদে পেয়েছে তাই না? খা। কুহু মানা করতে গিয়েও আটকালো। মন মানছে না। ক্ষুধা জিনিসটা বড় খারাপ। তবে ও হ্যাঁ বলতে গিয়েও বলতে পারল না। তার আগেই দেখা গেল একটি লম্বা বলিষ্ঠ দেহের ব্যক্তির আগমন হয়েছে। তাকে দেখেই লাবিবার চোয়াল নেমে এলো। ও ভেবে পায় না এমন মানুষকে কুহু কিভাবে না করতে পেরেছে। লাবিবা খেয়াল করে দেখল ভার্সিটির অন্যান্য মেয়েরাও যারা এই শপে এসেছে তারা সবাই দীপ্রর দিকে তাকিয়ে। দারুণ স্মার্ট সুন্দর হওয়াতে সবারই চোখে পড়েছে। কুহু নড়ে চড়ে উঠল। সায়ের বলল, কি রে, খাওয়া শুরু কর। কুহু কথা বলতে পারল না। দীপ্র এগিয়ে এসে লাবিবাকে হাই জানালো, তারপর সায়েরের জন্য গিয়ে বসার স্থানটি ছিল সেখানে বসল। সায়ের ভ্রু কুঞ্চিত করে তাকালো। আরে, এত খাবার, কারো ট্রিট নাকি? সাইর কিংবা কুহু কোনো কথাই বলল না। লাবিবা হেসে উত্তর দিল, ভাইয়া, সাইর খাওয়াচ্ছে। ও হো, তুমি সাইর? সাইরের মুখটা একদম আধারে মিশে গেছে। ও জাস্ট মাথা নাড়িয়ে হ্যাঁ বোঝালো। দীপ্র দারুণভাবে হাসল। তারপর ওয়েটারকে ডেকে বলল, বিল কত এসেছে? ওয়েটার অ্যামাউন্ট জানাতেই দীপ্র বিল মিটিয়ে দিল। সাইর বিরোধ করে বলল, আপনি দিচ্ছেন কেন? খাবার তো আমি এনেছি। তুমি এনেছ। তবে কি বলো তো সায়ের, কুহুটা একদম বোকা। বিয়ের পরের দিন কেউ অন্যের থেকে ট্রিট নেয়? ওর উচিত ট্রিট দেয়া, আর ওর হাজব্যান্ড হিসেবে সেই দায়িত্ব তো আমার পালন করা উচিত। তাই এগুলো কুহুর তরফ থেকে তোমাদের ট্রিট। দীপ্রর কথার মানে লাবিবা কিংবা সায়ের কিছুই বুঝল না। বোঝার সুযোগও দেয়া হলো না। দীপ্র তার আগেই কুহুকে বসা থেকে উঠিয়ে নিল। এক হাতে বাহুতে চেপে নিজের কাছে ঘেঁষাতেই লজ্জায় মিয়ে গেল কুহু। চারপাশে এত মানুষ, সবাই দেখে চলেছে। কিছু কিছু মেয়ে কপালও কুঁচকে আছে, যেন এই দৃশ্যখানা তাদের চোখের বিষ। দীপ্র এবার গলার স্বর উঁচু করল। সবার নজর ফেরল এদিকে। হ্যালো, I am Dipro Dewan. I have brought a little gift for everyone. On the happiness of our mating, pizza treat for everybody. Please take it and enjoy. I will pay the bill. সঙ্গে সঙ্গে চারপাশ থেকে করতালি ভেসে এলো। সবাই নিজেদের ভাগের পিৎজা আনার জন্য শপের দিকে হুমড়ি খেয়ে পড়ল। কুহুর এবার ভীষণ লজ্জা লাগছে। এতটাই লজ্জা লাগছে যে একটু আগের খিদেটাও ল্যাজ গুটিয়ে পালালো। না বলে এসেছিস কেন? সহসাই প্রশ্নটি করল দীপ্র। কুহু কি বলবে বুঝল না, তাকিয়ে রইল। দীপ্রর গলার স্বরটা কঠিন হলো। বলে আসা উচিত ছিল না? ছিল, তবে বলিসনি কেন? কুহু এবারও জবাব দিল না। দীপ্র প্রসঙ্গ বদলে বলল, আমার ঘরে রেখে গিয়েছিলাম তোকে, তুই ঘর পরিবর্তন করলি কেন? কুহু শুকনো একটি ঢোক গিলল। দীপ্র এবার খানিকটা এগিয়ে এলো। ওকে দেখে নিয়ে বলল, ভয় পাচ্ছিলি? ভেবেছিলি দীপ্র দেওয়ার নিজেকে সামলাতে পারবে না? কুহু ভাষাহীন হয়ে থাকলেও এবার বলল, আমি এমনিই চলে এসেছি। এমনি না, ভয় পেয়েছিলি এটাই সত্যি। কুহুর মনে হলো এই তর্কে যাওয়া অনুচিত, তাই প্রসঙ্গ বদলে ফেলল। বলল, আপনি ওভাবে সবার সামনে বললেন কেন? মিথ্যে তো বলিনি। উই আর ম্যারিড, দ্য হোল ওয়ার্ল্ড শুড নো ইট। কত সহজেই কথাখানা বলে ফেলল দীপ্র, উই আর ম্যারিড। এদিকে কুহুর ভেতরটা নিজেকে বিবাহিত মানতে পারছে না তখনও। ও ফোঁস করে দম ফেলতেই দীপ্র বলল, আমি কি বলেছিলাম কুহু, তোকে সময় দেব।
তোর মতন করে বোঝার জন্য তোকে সময় দেব, নিজেকেও তোর মনের মতন করে প্রেজেন্ট করব, কিন্তু তুই কেন দূরত্ব বাড়াচ্ছিস? কি চাইছিস আমি মরে যাই? দীপ্র শেষ বাক্যে কুহুর ভেতরটা নড়ে উঠল। ও তাকাতে পারল না। দীপ্র বলল, তাকা আমার দিকে। কুহু তখনও তাকাল না। দীপ্র নিজেই হাত বাড়িয়ে মেয়েটির থুতনি উঁচু করে ধরল। চোখে চোখ পড়ল। দীপ্রর দারুণ চোখের দৃষ্টিতে মোহ রয়েছে। কুহু নজর না ফিরিয়েই বলল, আমার সবটা এলোমেলো লাগছে। আমি কি করব বলেন? আমি বুঝতে পারি না নিজেকে। তোর কিচ্ছু করতে হবে না, বুঝতেও হবে না। তুই শুধু আমার সাথে থাক, পাশে থাক, বাকিটা আমি সামলে নেব। বুঝেছিস? কুহু মাথা নাড়াল। সে বুঝেছে। দীপ্র থুতনি ছেড়ে দিল, একটু শ্বাস নিল, পুনরায় বলল, আমি সরি। না বুঝে ওভাবেই চেয়ে রইল কুহু। দীপ্র বলল, তোকে কথা শুনতে হয়েছে, আমার আরও কঠিন হওয়া উচিত ছিল। আমি সরি কুহু, প্রমিস করছি তোকে আর কথা শুনতে দেব না। ঘটনা উঠে আসায় ফের মন খারাপ হলো কুহুর। দীপ্র সেটা বেশ ভালোই বুঝল। বলল, আচ্ছা টপিকটা বাদ দিচ্ছি, আমার একটু সময় দরকার, আমি আলাদাই থাকতে চাই। আচ্ছা থাকবি, তবে যেদিন মনে হবে তুই আমাকে মিস করছিস সেদিন কোনো দোটানা ছাড়াই চলে আসবি, ঠিক আছে? কুহু শুধুই মাথা দোলালো। খাবারও এসে গেল। দীপ্র সার্ভ করে দিয়ে বলল, খাবার শুরু কর। বাড়ি ফিরে নতুন ঘটনার মুখোমুখি পড়তে হলো। কুহুরা যেহেতু দুই বোন, ভাই নেই, তাই স্বাভাবিক নিয়মেই তাদের সম্পত্তির কিছু অংশ তার ভাইদের কাছে চলে যাবে, আর সেটা এখনই দাদি করে বসেছে আনোয়ার। অথচ অতীতে তারা বলেছিল এই সম্পত্তি থেকে কোনো ভাগ নেবে না। বিষয়টি বলতেই আনোয়ার চোখমুখ কঠোর করে বললেন, অতীতের সবকিছু অতীতেই শেষ মা, অতীতে তো সম্পর্ক অন্যরকম ছিল, এখন তো সেটা নেই। বৃদ্ধা জানতেন তার এই ছেলে মানুষ হয়নি, তবে এত দ্রুত নিজের খোলস খুলে দেবে তা ধারণাও করেননি। তিনি ছিছি করতেই আবিদা বললেন, এখন ছিছি করছেন, অথচ আপনার নাতি নাতনি যে কাহিনী করল, আমার মেয়ের সাথে অন্যায় করল, তখন তো মুখ খোলেননি আম্মা। আপনিও আসলে সমান চোখে দেখেন না আম্মা। বৃদ্ধা বিস্মিত হয়ে পড়লেন, রেগে উঠলেন। মুখ সামলে কথা বলবা মেজবউ। মুখ সামলেই বলেছি আম্মা, আর আমরা তো আমাদের হকের দাবি করেছি। আবিদার পরপর মুখের ওপর কথা দবিরকে নাড়িয়ে দিল। তিনি মুখ খুললেন। আনোয়ার, তোর বউকে বল মায়ের সাথে ঠিকঠাক কথা বলতে। আনোয়ার জবাব দিলেন, আর কিভাবে কথা বলবে ভাইজান, আর আপনারা সবাই তো স্বার্থপর। দবির অবাক হয়ে গেলেন। দুদিন আগেও আনোয়ার তাকে কতটা সম্মান দেখিয়েছে, আজই তার রূপ ভিন্ন। ভাবি, এটা আমার আর ভাইয়ের বিষয়, আপনি কথা বলবেন না। বাহ, তোমার বউ কথা বলবে আর আমি কথা বলতে পারবো না? সব কথার মাঝে এবার মুখ খুললেন ববিতা। তিনি এত সময় চুপ ছিলেন, শুনছিলেন সব। এবার বললেন, ঝগড়া ঝামেলা বাদ দিন সবাই। আমার স্বামীর সম্পত্তি থেকে কে কতটুকু পাবেন তার হিসেব করেন, আমি দিয়ে দেব। ছোট বউ, তুমি? আম্মা, এত অশান্তি আমার ভালো লাগে না, আপনি আর বাধা দিয়েন না। বৃদ্ধা মেজ ছেলে আর ছেলের বউয়ের দিকে তাকালেন। এতদিন পর তার মনে হলো এদের সবাইকে এক করার চিন্তাটাই ওনার ভুল ছিল। কুহু ঘরে এসে বসেছিল, ভারী মন খারাপ তার। তার জন্যই আজ এই পরিস্থিতি। ঝড় যেন একটার পর একটা বয়েই চলেছে। ওদিকে দীপ্র এসে ঘটনা শুনল, বাবার সাথে আলোচনায় বসল। দবির বললেন, আনোয়ারের রাগ স্বাভাবিক। স্বাভাবিক কেমন করে হয় বাবা? তুমি ভেবে দেখো। আমি ভেবেছি বাবা, চাচাকে সম্মানও করেছি সর্বদা, এখন আর পারছি না। দীপ্র উঠে যেতে নিচ্ছিল, সেই সময় দবির বললেন, দীপ্র বসে যাও। ও বসল। দবির ছেলেকে ভালো মতন দেখে নিয়ে বললেন, আমি বলিনি তখন কিছু, তবে কুহু যা করেছে তারপরও। দীপ্র চোখ দুটো মুদিত করল, গিলে নিল কথাটা। তারপর বলল, আমি সবটা সয়ে নিয়েছি বাবা। ও কি তোমায় ভালোবাসে, নাকি অন্য কোনো চিন্তা আছে? দীপ্র বিস্মিত হয়ে গেল, বসা থেকে দাঁড়িয়ে পড়ল, বলল, বাবা এটা কেমন কথা? কুহুকে কিসের সাথে তুলনা করছো তুমি? ওর কি চিন্তা থাকবে? ও তো বিয়েই করতে চায়নি শুরুতে, সেই জন্যই তো এত ঘটনা। তবে এই প্রশ্ন কেন আসছে? দবির বুঝলেন ছেলের মাথা গরম, তারও বোধহয় এভাবে বলা উচিত হয়নি। আসলে খানিকক্ষণ আগেই আনোয়ার এসে এই কথাগুলো বলে গিয়েছিল। কুহু হুট করে দীপ্রকে বিয়ে করতে রাজি হলো কেন সেটা নিয়ে প্রশ্ন তুলেছেন। তখনই সব তালগোল হয়ে গেল। দীপ্র আরও কিছু বলতেই নিচ্ছিল, অমন সময় দরজায় একটা শব্দ হলো। ববিতা দাঁড়িয়ে আছেন। তিনি এসেছিলেন কথা বলতে। মনে মনে মেয়ের ওপর রাগ থাকলেও তিনি তা হজম করে নিয়ে সবটা ঠিক করার কথা ভেবেছিলেন, কিন্তু এখানে এসে যা শুনলেন তারপর ওনার মস্তিষ্ক খালি হয়ে এলো। দীপ্রর ঠোক দুটো নড়ে উঠল। ছোট কাকি? ববিতার চোখ দুটো ঘোলাটে হয়ে আছে, জল নামতে চাইছে। দবির চোখ মুখ শক্ত করলেন। ববিতা, ভেতরে আসো। ববিতা কক্ষে প্রবেশ করলেন। ওনার চোখ থেকে এক বিন্দু জল নেমে এলো। দীপ্র আবারও ছোট চাচি বলে ডাকতে যেতেই ববিতা বললেন,
কুহুর বাবা বেঁচে থাকলে আজ সবটা ভিন্ন হতো, কিন্তু বাবাহীন মেয়ে আমার একটা ভুল করে বসায় আজ কী সব শুনতে হচ্ছে তাকে। ববিতা, তুমি? সমস্যা নেই ভাইজান, আমি এসেছিলাম কথা বলতে। যেহেতু বিয়েটা হয়েই গিয়েছে, তাই আমি এটা নিয়ে কোনো বাড়াবাড়ি করছি না। হয়তো আপনাদের মনে সন্দেহ হতে পারে আমার মেয়ে দীপ্রর সাফল্যের লোভে পড়েছে, তাই বিয়ে করেছে এখন। তাই আমি সেটা দূর করতে চাই। আমার মেয়ে দীপ্রর কোনো টাকা স্পর্শ করবে না। ও নিজের পায়ে দাঁড়াবে, নিজে রোজগার করবে। চাচি, তুমি এটা কি বলছো? কুহু তো আমার... আটকে দিলেন ববিতা। পুনরায় চোখের জল নেমে যাচ্ছে গাল বেয়ে। তিনি বললেন, কুহু শুধুই কুহু দীপ্র। ও অনাথ, বাবাহীন এক মেয়ে। দীপ্র দাঁড়িয়ে পড়ল, বলল, কুহু শুধু কুহু নয় কাকি, কুহু আমার স্ত্রী, আর আমার স্ত্রীর সমস্ত দায়িত্ব আমার। কে কি বলল তাতে আমি থেমে থাকব না। কুহুর মন যা চাইবে ও তা করবে, কিন্তু সেখানে আমার পুরো অধিকার থাকবে। এ কথা বলেই বেরিয়ে গেল দীপ্র। ববিতা দাঁড়িয়ে রইলেন, দবিরও হতাশার নিঃশ্বাস ফেললেন। বাড়ির তপ্ততা যেন পমারই নয়। দুদিন পার হলেও সব কেমন হয়ে আছে, স্বাভাবিক কিছুই আর হচ্ছে না। এরই মধ্যে রাত্রি ফিরে এলো। সালমার খুব রাগ হলো। তিনি মেয়েকে চর বসালেন, জেবা এসে আটকালেন। কি করছো কি সালমা? এত বড় মেয়েকে এভাবে কেউ মারে? ওকে তো মেরেই ফেলবো ভাবছি, মুখ পুড়িয়ে এসেছে। কার সাথে গিয়েছিলি তুই? অরণ্যর চিন্তা হচ্ছিল, ও তাই রাত্রিকে কলে রাখতে বলেছিল। সালমার বলা কথাগুলো ওপাশ থেকে স্পষ্টই শুনল ও, আর নিজেকে আটকাতে পারল না। বাড়ির বাইরে থেকে ছুটে এলো। অরণ্যকে দেখে কেউই খুব একটা অবাক হলো না। ও এসে বলল, অমর্ণা রাত্রি আমার সাথে ছিল। তখনই আগমন হলো আবিদার। তিনি হেসে বললেন, বাহ, দীপ্র তো ভালোই খেলা খেলল, পরিবারের মান সম্মান একদম ডুবিয়ে দিয়েছে। সালমার রাগ আরও বাড়ল। তিনি মেয়েকে পুনরায় মারতে এলেই অরণ্য এসে আটকালো। আন্টি প্লিজ, ওকে আঘাত করবেন না। রাত্রির দু চোখ বেয়ে জল নেমে যাচ্ছে। ও কথা বলতে পারছে না। অরণ্যই বলল, আমরা ভুল করেছি সেটা মানি, কিন্তু বিয়েটা হলে আরও বেশি ভুল হতো। রাত্রি সুখী হতো না, এটা বুঝুন প্লিজ। অরণ্য একটার পর একটা কথা বলেই চলেছে, তবে কেউ কিছু বলছে না। রাত্রি এবার চোখের জল মুছল। আমাদের মাফ করো প্লিজ, আমি অরণ্যকে ভালোবাসি। সঙ্গে সঙ্গে হাততালি দিয়ে উঠলেন আবিদা। তার মাথা যে পুরোপুরি গিয়েছে তা বোঝা যাচ্ছে। তিনি হাসতে হাসতে বললেন, নাটক, পুরো বাড়িটাই এক একটা নাটক। আবিদার কথাগুলো অরণ্যর মনের ভেতর আগুন ধরিয়ে দিল। এই মহিলাকে সহ্য হচ্ছে না একদমই। ও ফসফস করে উঠল, আপনি কেন কথা বলছেন আমাদের মাঝে? আপনার কথা কেউ শুনতে চেয়েছে? বাহ, চমৎকার তো! এই ছেলে তো দেখি বেশ বেয়াদব। অরণ্য আরও কিছু বলতে চাচ্ছিল, তবে রাত্রি ইশারা করায় থেমে গেল। এরই মধ্যে উপস্থিত হলেন বৃদ্ধা। তাকে নিয়ে এসেছে কণা। রাত্রি ঘরে গিয়ে বস তুই, আর অরণ্য তুমিও যাও। বৃদ্ধার কথায় ওরা দুজনেই চলে গেল। সালমা কেঁদে ফেললেন শব্দ করে। দিয়ার বাড়ির ওপর এ কেমন ঝড় বয়ে চলেছে? রাত্রিপু? কুহু এসে একদম জড়িয়ে ধরল রাত্রিকে। রাত্রি ওকে চেপে ধরে আরও বেশি কান্নায় ভেঙে পড়ল। রাত্রিপু, তুমি কান্নাকাটি করিও না প্লিজ। শোনো আমার আপু, একটু দেখো আমার দিকে। আমার ভালো লাগছে না রে কুহু, জীবনে কোনো সিদ্ধান্ত ঠিকঠাক নিতে পারিনি। কুহুর নিজেরও কি ভালো লাগছে? লাগছে না তো। ও নিজেও তো কতগুলো ভুল করেছে, আর এই ভুলের মাসুলও চলছে। কুহু রাত্রির মাথায় হাত বুলিয়ে দিল। সব ঠিক হয়ে যাবে, দীপ্রভাই আসছেন, উনি এসে সব সামলে নেবেন। তুমি কেঁদো না আর, দেখো সব ঠিক হবে। রাত্রির কান্না তবু চলতেই থাকল, কোনোভাবেই থামল না। কলটি রিসিভ হতেই ওপাশ থেকে রাগীব বলল, কণা, রাত্রি ফিরেছে? কণা কঠিনভাবে বলল, জানেনই তো ফিরেছে। জানি, একটু কথা বলিয়ে দেবে? সম্ভব না, বাড়িতে এমনিতেই ঝামেলা চলছে। একটু চেষ্টা করো প্লিজ। সরি, আমি পারবো না। বলেই কলটি কাটল কণা। ওর ভারী রাগ হলো। এই লোকটা বারবার ওকেই কল করে, ওকেই বিরক্ত করে। মন চায় ব্লক দিয়ে রাখতে, কিন্তু কোনো এক অদৃশ্য কারণেই ব্লক দিতে পারে না। আমরা জীবনে প্রত্যেকেই তো ভুল করি ফুপি। ভুলগুলো ধরে থাকলে জীবন কি চলে বলো? তাছাড়া এই সব কিছুর মাঝে সবথেকে বেশি দায়জার সেই মানুষটি আমি। আমার জন্য এই পরিস্থিতি। ওরা তো দূরেই ছিল, তবে আমিই চেয়েছি ওরা এক হোক, কারণ পরে দুজনে আফসোস করবে, কষ্ট পাবে। সেই জন্য আমি ওদেরকে এক করেছি। পুরোটা বলে থামল দীপ্র। গত কিছুদিনে দীপ্রর প্রতি সবারই নেগেটিভ একটা ধারণা এসে গেছে। ও সেটা জেনে বুঝেও আরও বেশি করে দোষ নিল। রমিজ উপস্থিত ছিলেন। তিনি মুখ খুললেন।
যা হয়েছে তা কিন্তু ভালো হয়নি দীপ্র। তোমরা গত কিছুদিনে আমাদের সবাইকে খুব কষ্ট দিয়ে ফেলেছ। সেসবের জন্য আমি জানি না কিভাবে ক্ষমা চাইব, তবে ভুল করলে সেই ভুলগুলো ঠিক করেও তো নেওয়া যায়, তাই না? আমাদের একটা সুযোগ দাও, আমরা প্রমাণ করে দেব আমরা ঠিক। রমিজ লম্বা করে দম নিলেন। অরণ্যকে দেখে নিয়ে বললেন, যা হবার তো হয়েই গিয়েছে, মান সম্মান যা যাবার গিয়েছে, এখন যতটুকু পড়ে আছে তা ঠিক করার পালা। রমিজের কথায় দীপ্রর ভেতর স্বস্তি এলো। রমিজ দবিরের সাথে আলোচনা করলেন, তারপর বললেন, অরণ্য, তোমার পরিবার নিয়ে আসো, আমরা কথা বলবো দুজনের বিয়ের ব্যাপারে। এ কথায় কুহুর চোখে মুখে হাসি ফুটল। ও চাইল দীপ্রর দিকে। দীপ্র ইশারা করল, যার অর্থ, বলেছিলাম সব ঠিক করে দিব। দুদিনে ববিতা একটা কথাও বলেননি মেয়ের সাথে। রাতের খাবার নিয়ে আসলেন আজ। কুহু মাকে দেখে ছলছল নয়নে চাইল। ববিতারও বুক ভারী হল। কান্না গিলে নিয়ে বলল, দুদিন ধরে রাতের খাবার খাস না কেন? তুমিও তো খাও না মা। আমি খাই না বলে খাবি না? বড্ড বেশি বড় হয়ে গেছিস তুমি। আলহার দেখানো হচ্ছে। কুহু এবার শব্দ করে কেঁদে ফেলল। মাকে জাপটে ধরল দু হাতে। ববিতাও মেয়ের পিঠে হাত বুলিয়ে দিলেন। মা মেয়ের এই মিলনে চাঁদও তার সবটুকু রশ্মি ছড়াতে লাগল। এক সপ্তাহের নানান ঝামেলা পেরিয়ে অবশেষে দেওয়ানবাড়িতে শান্তির হাওয়া বইতে লাগল। কুহু আর দীপ্র এখনও আলাদা ঘরেই থাকছে। এরই মধ্যে সম্পত্তির ভাগ বুঝিয়ে দেওয়া হয়েছে আনোয়ারকে। শেষ সময় তার মাঝে একরকম অপরাধবোধ দেখা গিয়েছিল, তবে স্ত্রীর কারণে তা খুব একটা দৃশ্যমান হতে পারেনি। আয়ানা একদিন বাড়ির বাইরেই ছিল, আজ ফিরল। একদম অন্যরকম হয়ে ফিরেছে ও। ওকে দেখেই রাত্রি বিড়বিড় করে উঠল, এসে গেছে ঝামেলা পাকাতে। কুহু কিছু বলল না, চেয়ে রইল শুধু। আয়ানা ওপরে উঠতে উঠতে ঠোঁটের ইশারায় তাচ্ছিল্য করল। রাত্রি মুখ খুলতে যেতেই আটকালো কুহু। বাদ দাও, ওকে তো চড়ানো দরকার। এই মেয়ে আর ওর মা বাবা একদম শেষ করে দিল আমাদের। থাক না রাত্রিপু, আমরা বরং আমাদের সময়গুলো উপভোগ করি। আর আয়ানাপুর কথা বাদ দিয়ে তুমি নিজের কথা ভাবো। আজ তোমাকে তোমার হবু শ্বশুরবাড়ি থেকে দেখতে আসবে। ধুর, কিসের আবার দেখা দেখি, ভালো লাগে না। তোরই ভালো কুহু, কি সুন্দর বাবার বাড়ি আর শ্বশুরবাড়ি দুটোই এক। রাত্রির কথা শেষ হতে না হতেই দীপ্রর আগমন হল। পাশ কাটিয়ে যেতে যেতে দীপ্র বলল, একটু শুনে যা তো কুহু। আমি তো রাত্রিপুর সাথে পার্লারে। ও কথা শেষ করার আগেই রাত্রি বলল, আরে তুই কোনো চাপ নিস না, ওই তো কণাকে দেখা যায়, আমি ওকে নিয়ে যাই। কিন্তু তুমি তো। কোনো কিন্তু না, তুই যা তো। হতেও পারে দীপ্রভাই রোম্যান্সের জন্য ডাকছে। এই বলে হেসে চলে গেল রাত্রি। এদিকে কুহু হাবুলের মতন চেয়ে রইল। ধীর পায়ে দীপ্রর ঘরে প্রবেশ করল কুহু। রাত্রিপুর বলে যাওয়া কথাতে ভেতরটা কেমন করে চলেছে। ও শুকনো একটি ঢোক গিলল। এসেছিস? শুধালো দীপ্র। কুহু জবাব দিল না। ও দেখল দীপ্র নিজের শরীরে থাকা ব্লেজার খুলে রাখছে। এরপর শার্টটাও খুলে ফেলল। এটা দেখে কুহুর চোখ দুটো হলো বড় বড়। ও দ্রুত পেছন ঘুরে ফেলল। এদিকে আয়, দীপ্র ডাকল। তবে কুহু নড়ল না, চোখ দুটো তখনও বড় হয়ে আছে। কিরে, এদিকে আয়। ঘাড় ফিরিয়ে চাইল কুহু। উন্মুক্ত শরীরে দীপ্রকে দেখামাত্রই কুহুর বুকের ভেতর কেমন ধিম ধিম করে উঠল। ধীর পায়ে এগোলো। শুকনো ঢোক গিলে বলল, জি। কুহুর কণ্ঠ ওর তাকানো শ্বাসের গতি খেয়াল করল দীপ্র। কয়েক সেকেন্ডেই মেয়েটির অবস্থা বুঝে ঠোঁট কামড়ে হাসল। অত দূরে কেন, কাছে আয়। কাছে আয়? তবে দীপ্রভাই চাইছেনটা কি? রাত্রিপুর কথাই কি ঠিক? ও শুকনো ঢোক গিলল। কিরে, জি। কাছে আসতে বললাম তো। কাছে কেন? কাছে কেন বুঝিসনি? এবার গলা শুকিয়ে এলো মেয়েটির। দীপ্র নিজেই উঠে এলো। বলিষ্ঠ দেহের দীপ্রর বুকখানা দৃশ্যমান হলো কুহুর চোখ বরাবর। ও সঙ্গে সঙ্গে দৃষ্টি ফিরিয়ে নিতেই দুষ্টু হাসল দীপ্র। কানের কাছে এসে ফিসফিস করে বলল, এখনই লজ্জা পাচ্ছিস তুই? তবে। ওর কথা পুরো হওয়ার আগেই খানিকটা দূরে সরে গেল কুহু। বলল, লজ্জা কেন পাবো? পাচ্ছিস না? না, একদমই না। আত্মবিশ্বাসের সুর। অথচ কুহু তো জানে ওর বুকের ভেতর আত্মা আর বিশ্বাসের ছিটে ফুটো আর বেঁচে নেই। দীপ্র আদারও এগোলো, দূরত্ব কমালো। গভীরভাবে কুহু বলে ডাকতেই কুহুর ভেতরটা আনচান করে উঠল। হেসে ফেলল দীপ্র। ঘাড় ব্যথা করছে, একটু মালিশ করে দিবি প্লিজ? কুহু বিস্মিত হয়ে চাইল, এই ব্যাপার নিয়ে এত ভনিতা কেন করতে হবে? কুহু দাঁতে দাঁত চেপে মালিশ নিয়ে এলো। দীপ্র আরাম করে বসে বলল, এখানে। কুহু মালিশ নিয়ে দীপ্রর ঘাড়ে স্পর্শ করতে গিয়ে বুঝল বুকের ভেতরটা কেমন করছে। দীপ্র হেসে বলল, ভয় পেয়ে গিয়েছিলি? ভয় কেন পাবো?
এটা ভেবেই যদি কিছু করি? মোটেও না, আমি ভয়টয় পাইনি। খুব বোঝা গেছে, আপনি তো সবসময় বেশিই বোঝেন, বলে মালিশ নিয়ে পুরুষটির ঘাড়ে হাত ছোঁয়ালো। কুহুর নরম হাতখানা দীপ্রর ঘাড়ে আসা মাত্রই দীপ্র বুঝল তার ভেতরটা অদ্ভুতভাবে কাঁপছে। মনের ভেতর আন্দোলন শুরু হয়েছে। ও ফোঁস করে দম ফেলল। আর লাগবে না। কেন? দিলামই তো না, যতটুকু দিয়েছ তাতেই যান যাওয়ার মতন অবস্থা। কুহু কথার মানে বুঝল না, তাকিয়ে রইল ফ্যাল করে। দীপ্র উঠে গিয়ে ঘাড় নাড়ালো, শার্টখানা গায়ে জড়াতে জড়াতে বলল, বেশি সময় এখানে থাকিস না কুহু, মন আর মস্তিষ্কের দ্বন্দ্ব চলছে, মন জিতে গেলে প্রলয় নামতে পারে। ববিতা মাত্রই ফিরেছেন, তাকে দেখেই এগিয়ে এলেন জেবা। হেসে বললেন, চা আনি? আমি বানাচ্ছি আপা। মাত্রই এসেছো, আবার যাবে? আমি আনি, তুমি হাত মুখ ধুয়ে আসো, গল্প করব। ববিতা হেসে চলে গেলেন। জেবা গিয়ে চা বানালেন, সাথে নিল চানাচুর মাখা। ঘরে প্রবেশ করতে করতে জেবা বললেন, ববিতা, হলো তোমার? এই তো আপা, বলে বাথরুম থেকে এলেন তিনি। চা নামাতে সাহায্য করলেন ববিতা। মুখে বললেন, কষ্ট করে ঘরে আনার দরকার ছিল না আপা, আমিই যেতাম। ভাবলাম তোমার ঘরেই আসি, এখানেই গল্প হবে। তাহলে ভালোই হয়েছে। উমা, চায়ের সাথে দেখি চানাচুর মাখাও আছে। হ্যাঁ, তুমি তো পছন্দ করো, এটাও মনে রেখেছো আপা? জেবা হাসলেন। ববিতার বাহু স্পর্শ করে বলল, এককালে একসাথে সংসার করেছি ববিতা, কত সুখ দুঃখ ভাগ করেছি, আলাপ করেছি, তারপর দীর্ঘ বিচ্ছেদ, মাঝে মাঝে আফসোস লাগে। একটা ভালো জীবনের আশায় সুন্দর সময়, মানুষজন হারিয়েছি। ববিতা চোখের দৃষ্টি নত রেখেছিলেন, এবারটা উঠালেন। হালকা হাসি রেখে বললেন, সময় আমাদের জন্য শিক্ষা আপা, তাছাড়া তোমরা তখন তোমাদের দৃষ্টিকোণ থেকে ঠিক ছিলে, এত দৈন্যতা চলে এসেছিল, কষ্ট সহ্য করে থাকাটা মুশকিল ছিল। তুমি তো সব সয়ে গিয়েছিলে ববিতা, তুমি তো পেরেছ। আমার দুঃখ তো এখনো চলছে আপা, তুমি সাহসী, সামলে উঠতে পারবে। তাই যেন হয় আপা, তাই যেন হয়। মেয়ে দুটোর সুন্দর সংসার দেখে আমি একটু শান্তির নিঃশ্বাস ফেলতে চাই। পারবে, অবশ্যই পারবে তুমি। কণা তো এখনো ছোট, তবু কি ওর বিষয় নিয়ে কিছু ভাবতে চাইছো? ববিতা কিছু বলার পূর্বেই ঘরে প্রবেশ হলো কণার। পায়ের শব্দে তাকালো দুজনেই। জেবা হেসে বললেন, কণা, এদিকে আয়মা। জি চাচি। মেয়েটির চোখ মুখ অন্ধকার, যেন ভীষণ কষ্টে আছে। জেবা বললেন, ভালো আছিস মা? তোকে তো দেখিই না আজকাল। পড়াশোনা নিয়ে ঘরেই থাকি বড় চাচি। যাক, তাহলে ভালো, মন দিয়ে পড়বি। আচ্ছা, আমি তাহলে উঠি, বলে জেবা উঠলেন। ববিতা বললেন, আপা, চলে যাচ্ছ এখনই যে? পরে আবারও আসবো ববিতা, কণাকে দেখো, আমারও একটু কাজ আছে, বলে তিনি প্রস্থান করলেন। চাচি চলে যেতেই কণা বলল, আমাকে একটু ভাত মাখিয়ে খাইয়ে দিবে মা? মেয়ের কথায় ববিতা ভ্রু কুঞ্চিত করলেন, বসা থেকে উঠে দাঁড়ালেন। কণার শরীরটা কাঁপছে বোধহয়। ববিতা বাহু স্পর্শ করতেই কেঁপে উঠলেন, জ্বরে পুড়ে যাচ্ছে শরীর। রাতে কণার জ্বর বেড়ে গেল আরও বেশি। রাত্রি এসে বসল চিন্তিত মুখে। মেয়েটি সন্ধে অবধি তার সাথে ছিল, অথচ একবারও বলেনি শরীর খারাপ লাগছে। কখন জ্বর এলো জানতেও পারলাম না, সাথে ছিল। চুপচাপ দেখে ভাবলাম হয়তো পড়াশোনা নিয়ে চিন্তিত, কিন্তু কি থেকে কি হয়ে গেল জানালোও না। কুহু ওর ঠিক পাশেই বসা, মা জলপট্টি দিতে বলেছেন, সেটাই করে চলেছে ও। দীপ্রভাই আবার বের হয়েছেন। রাত্রি বলল, এই কুহু, দীপ্রভাইকে একটা কল কর না, বল ঔষধ নিয়ে আসতে, বাসায় ঔষধ অবধি নেই। আচ্ছা, আমি দেখছি, বলে কুহু বের হয়ে গেল। কণার চোখ মুখ শুকিয়ে আছে। রাত্রি শুধালো, চাচি বলল ভাত নাকি খেতে পারিসনি? অন্য কিছু খাবি? স্যুপ খাবি? উহু, একটু খেয়ে দেখ, ভালো লাগবে, আমি বানিয়ে আনি বরং। কুহু এখনই চলে আসবে, বলে রাত্রিও চলে গেল। ও চলে যেতেই কণা নিজের ফোনখানা বের করল। শরীর ও মন মেজাজ খুব খারাপ হয়ে আছে। ও রাগিবের নাম্বারখানা সবার আগে ব্লক করে দিল। ঔষধ নিয়ে এসেছে দীপ্র। কুহু আর রাত্রি পাশে বসা। সামান্য স্যুপ মুখে তুলতে পেরেছে মেয়েটি। দীপ্র বিছানায় বসে কণার মাথায় হাত রাখল। এখন কেমন লাগছে? একটু ভালো ভাইয়া, অল্প একটু স্যুপ খেতে পেরেছে, বলল রাত্রি। দীপ্র কুহুকে বলল, পানি নিয়ে আয়, ঔষধ খেলেই ঠিক হয়ে যাবে। কণা ঔষধ খেয়ে সবে শুতে যাচ্ছিল, তখনই ও চোখ গেল দরজাতে। ছোট ছোট হাত দরজা ধরে দাঁড়িয়ে। ওর মুখ থেকে আপনা আপনিই বেরিয়ে এলো, কুঞ্জু। কুঞ্জু ডাক পেয়ে নড়ে চড়ে উঠল। সবার নজরও ওদিকে গিয়েছে। দীপ্র ডাকল, কুঞ্জ, ভেতরে আয়। বাইরে কেন? ছোট ছোট পায়ে এগিয়ে এলো কুঞ্জ। ওর মাঝে অস্বস্তি দেখা যাচ্ছে। কুহু বলল, দূরে কেন, এদিকে আয়। না, আমি এমনি এসেছি কুহুপু, আমি যাই, বলেই চলে যেতে নিচ্ছিল। দীপ্র ডেকে উঠল। কুঞ্জ থামল, পেছন ফিরে দেখল দীপ্রভাই দাঁড়িয়ে। কিছু হয়েছে কুঞ্জ? মনটা এমন কেন? কিছু হয়নি ভাইয়া। দীপ্র যেন সবটা বুঝেই ফেলল। কুঞ্জর হাতখানা ধরে বিছানার কাছে আনল, বলল, কণাকে দেখতে এসেছিলি? কুঞ্জ কি বলবে বুঝল না, তাকিয়ে রইল কণার মুখের দিকে। বড় আদুরে কণাপু, তাকে যে ও ভীষণ ভালোবাসে, অথচ মায়ের কড়া নিষেধাজ্ঞা রয়েছে, ওদের সাথে যেন না মেশে। বন্ধুরা, কেমন লাগলো এই পর্বটি? কমেন্ট করে জানাতে ভুলো না। খুব শীঘ্রই এই গল্পের নতুন পর্ব নিয়ে হাজির হব তোমাদের মাঝে। তাই এখনও সাবস্ক্রাইব করে না থাকলে দ্রুত সাবস্ক্রাইব করে বেল আইকন বাজিয়ে দাও।